ওকে, সো আমাকে একটু বলো তো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি স্ক্রিন। ভাইয়া, দেখা যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের বাংলার উপর লেকচার 1। এবং আজকে ক্লাসটা খুবই বেসিক ক্লাস, অর্থাৎ আমরা এখানে মূলত তোমার বাংলা ভাষার বা বাংলা ব্যাকরণের যে ইতিহাস এটা সম্পর্কে জানবো, যে কিভাবে বাংলা ভাষাটা আসছে বা কোন কোন জায়গা থেকে আসছে, কারা সর্বপ্রথম এই ব্যাকরণ নিয়ে বই লিখছে, এই জিনিসগুলা। এরপরে শব্দ গঠন হয় অ্যাকচুয়ালি কিভাবে, কারণ আমরা এখানে দেখবো যে একদম বেসিক জিনিসটা হচ্ছে ধ্বনি, তারপরে হয় বর্ণ যেটা লিখিত রূপ, এবং তারপরে হচ্ছে শব্দ, তাই না? তো এই যে শব্দ কিভাবে গঠিত হয়, এরপরে তোমার আলোচ্য বিষয় যেগুলো বাংলা ব্যাকরণের সে বিষয়গুলো, তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তোমার আবিধানিক শব্দক্রম। অর্থাৎ আমরা তো যখন ইংলিশে কোনো একটা শব্দ ডিকশনারিতে খুঁজি, তখন এ থেকে জেড পর্যন্ত পুরো সিরিয়ালি দেওয়া থাকে, কিন্তু বাংলাতেও তো এরকম অভিধান আছে, তাই না? বাংলা ভাষার অভিধান। তো সেখানেও কি এরকম তোমার সরেয়া থেকে বা ক খ থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি আছে কিনা, এই জিনিসটা নিয়ে আমাদেরকে জানতে হবে। তো তোমাদের কি মনে হয়, বাংলা যে ডিকশনারি গুলা সেগুলাতে কি একদম সিরিয়ালি দেওয়া আছে, যেমন ইংলিশ ডিকশনারিতে যেমনটা থাকে ABCD করে ওয়ার্ড গুলা থাকে? কি মনে হয়, বলো। জি ভাইয়া, বাংলাতেও সিকোয়েন্স আছে আমার ভাইয়া। মনে হয় না। বাংলাতে কিন্তু সিকোয়েন্স নেই, কেননা বাংলাতে যেটা ক, ক এর পরে তোমার শব্দ হওয়ার কথা ছিল কোন কোন বর্ণের, বলো তো? ক এর পরে কোনটা আসার কথা? খ। খ আসার কথা উচিত ছিল, কিন্তু ক এর পরে হচ্ছে ক্ষীয় দিয়ে যে শব্দগুলা, ক্ষতি, ক্ষমা, তারপর ক্ষীয়মান, এই যে ক্ষীয় দিয়ে যত শব্দ আছে সব ক এর পরে পাবা। এর ক্ষীয় শেষ হওয়ার পরে গিয়ে খ দিয়ে শুরু হবে। তার মানে দেয়ার ইজ সাম ডিফারেন্সেস বিটুইন ইংলিশ ডিকশনারি অ্যান্ড বাংলা। তো এই যে এই জন্যই তোমার পরীক্ষাতে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে, তোমাদেরকে বলবে যে নিচের কোন শব্দক্রমটি সঠিক, অথবা নিচের কোনটি এই শব্দটার পরে পাওয়া যাবে, ইমিডিয়েট পরে। ঠিক আছে? তো তখন তোমাকে হচ্ছে এই যে ক্রমটা জানতে হবে, যে কোন বর্ণের পরে কোন বর্ণটা দিয়ে তোমার শব্দগুলা থাকে ডিকশনারিতে। তুমি বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখো, অলমোস্ট এই যে ইদানিং অন্যান্য অন্যান্য ইউনিভার্সিটি গুলাতেও তোমার প্রচুর কোশ্চেন আসতেছে এই টপিকটা থেকে। বাট আমরা ভাবি যে জিনিসটা খুব সহজ, বাট অ্যাকচুয়ালি না। তুমি যদি জানো তাহলে সহজ, তাহলে তুমি এটা চোখ বন্ধ করে সঠিক উত্তর করতে পারবে। আর যদি না জানো, তখন দেখা যাবে যে তুমি কনফিডেন্টলি ভুল অ্যান্সার করে চলে আসছো, যে এটার পরেই তো এটা হবে। তুমি কি সুন্দর কোশ্চেন দিয়ে দিছে, ইজি, বাট দিন শেষে দেখা যাবে যে একটা মার্ক গেছে, আবার ওইটার সাথে সাথে আরেকটা ভালো উত্তর থেকে 0.25 বা 0.20 কাটা। সো দ্যাটস ভেরি ক্রুশিয়াল। এখন আসো, আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে মূলত তোমার এই যে বাংলা লেকচার 1। এবং এখানে বলাই আছে, খেয়াল করো, যে শব্দ গঠন, বাংলা ব্যাকরণের ইতিহাস এবং আলোচ্য বিষয়। সো ব্যাকরণ কি অ্যাকচুয়ালি? ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান। ঠিক আছে? সংবিধান নিয়ে যদি একটু বলি, সংবিধান মূলত কি, একটা দেশের সুপ্রিম ল, মানে একটা দেশের সর্বোচ্চ আইনকেই সংবিধান বলা হয়। সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের একটা উক্তি আছে বিখ্যাত, সেটা হচ্ছে তোমার, দি কনস্টিটিউশন ইজ দি ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। মানে একটা দেশ বা একটা রাষ্ট্র তার নিজের জীবন বিধান যেভাবে পরিচালনা করার যেই নিয়মটা তারা বেছে নিচ্ছে, সেটাই হচ্ছে সংবিধান। কেন এটা? কেননা তুমি দেখবা যে সংবিধানের যে নিয়মগুলা এক একটা দেশে এক এক রকম। তাহলে ওই রাষ্ট্রটা তার যে লাইফস্টাইল সেটা নিজে চুজ করছে। রাষ্ট্র বলতে কি এখানে অ্যাকচুয়ালি রাষ্ট্র, নাকি সামথিং এলস, বলো তো? এখানে কি বোঝাচ্ছে? এই যে কারক বিভক্তি পড়বা না, যদি বলি যে দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, তাহলে স্টেট বলতে অ্যাকচুয়ালি এটা মানে কি হবে বলো? যদি রাষ্ট্র বোঝায় তাহলে তো এটা একটা জায়গা, এরিয়া। কিন্তু এই যে বাক্যটা বললাম, তাহলে সেই ক্ষেত্রে এটা কোন উম, তোমার কারক হবে? স্টেটের নিচে আন্ডারলাইন করা, বলতে পারবা? দেখো, একটা জিনিস পড়াইতে গিয়ে আরেকটা জিনিসের বেসিক চলে আসে। তোমরা অ্যান্সার করো এনিথিং। কারকের মধ্যে তো অনেক আছে, কর্তৃ, কর্ম, করণ, তারপর অপাদান, অধিকরণ, তাই না? কোনো একটা জায়গা বুঝাইলে অধিকরণ হয়, তাই না? আমরা তো জানি। তখন আমি যখন বললাম যে দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, তাহলে এই ক্ষেত্রে স্টেটটা কোন কারক? ইংলিশে বলছি, বাট তারপরে তো বাংলা তো বোঝাই যাচ্ছে যে রাষ্ট্র যেটা নিজে চুজ করছে, নিজে চিন্তা করছে, তাহলে রাষ্ট্রটা এখানে কোন কারণ? এনিওয়ান?
তাহলে তো অধিকরণ হচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে তো অধিকরণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে গিয়ে তোমার কর্তা। ঠিক আছে, কর্তৃকারক বা কর্তাকারক। ঠিক আছে, আচ্ছা। কেন এটা হবে? কারণ কি, দেখো তুমি এখানে রাষ্ট্র বলতে অ্যাকচুয়ালি রাষ্ট্রকে বোঝাও না, এখানে বোঝাচ্ছে হচ্ছে রাষ্ট্রে বসবাসকৃত যে মানুষগুলা তাদেরকে। যেমন আমি যদি বললাম যে গায়ে মানে না আপনি মোড়ল, এই কথাটার মানে কি? গায়ে মানে কি? গ্রাম, তাই না? গায়ে মানে না আপনি মোড়ল, গ্রাম মানে না যে আপনি হচ্ছে এটার মোড়ল, আপনাকে আমরা মানি না, সহজে সব। তো এখানে গায়ে বলতে কি গ্রামকে বোঝাইছে নাকি গ্রামের মানুষকে বুঝাইছে? তাহলে এটা কোন কারক হবে? যদি স্থান বোঝায় তাহলে এটা অধিকরণ, আর যদি মানুষকে বোঝায় তাহলে এটা হচ্ছে কর্তা। তো তুমি বলো এখানে কোনটাকে বোঝানো হয়েছে? অফকোর্স মানুষদেরকে বোঝানো হয়েছে, তাহলে এটা হবে কি কি কর্তা। বুঝতে পারছো? তো এই যে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে খুব বেসিক জায়গা, এগুলো আমরা শিখবো সিকুয়েন্সিয়ালি, দেখবা যে তুমি নিজে বুঝতে পারবা যে কোনটা কেন হয়। সংবিধান বলতে গিয়ে দেখো প্রত্যেকে ব্যাকরণের মধ্যে চলে গেছে। এনিওয়ে, আমরা আরেকটু আগাই। যে ভাষা সংবিধান অর্থাৎ ব্যাকরণ হচ্ছে একদম মৌলিক একটা বিষয়, ফান্ডামেন্টাল বিষয় ব্যাকরণ বোঝার জন্য, ভাষা বোঝার জন্য ব্যাকরণটা। ঠিক আছে, তো দেখো এখানে তোমার ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ আছে, সেটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কি। তো ডিরেক্টলি এটার উত্তর হবে কি বিশেষভাবে বিশ্লেষণ। সেটা যদি পরীক্ষায় আসে, আই গেস তোমরা এখন পারবে। আর ব্যাকরণ কি ধরনের শব্দ? দেখো এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। এখন এখানে একটা কোশ্চেন আসে, যেটা কৃ প্রত্যয়। কোন ধরনের প্রত্যয়? তো আমাকে বলো প্রত্যয় কয় প্রকার? মেইনলি প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। দুই একটা হচ্ছে, প্রকার না? হ্যাঁ, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। তাহলে আমাকে বলো এই যে ব্যাকরণ, এটা কোন প্রত্যয় হবে? এই যে পুরো স্ক্রিনে যা যা আছে সব দেখে শুনে বলো নাকি পারো কিনা। এটা কি প্রত্যয় হবে? দুইটা প্রত্যয় অপশন তোমার কাছে। পরীক্ষাতে তো চারটা থাকে, আমি দেখো তোমাদেরকে কত পছন্দ করি যে মাত্র দুইটা অপশন দিছি। বলো, একদম দেখে শুনে, সবকিছু দেখে শুনে বলতে পারো। এনিওয়ান? ভুল অ্যান্সার করো, সমস্যা নেই, এখন তো তোমাদেরকে আমি সেকেন্ড টাইমের ব্যাচে পড়াচ্ছি, দেখবা যে আমি শুধু আলোচনা করতেছি আর এর মধ্যে থেকে তোমাদের বেসিক একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো স্ট্রং হবে। তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা কেন কিভাবে কি হয়। আচ্ছা, এই জিনিসটার সত্যি দিকে খেয়াল করো। প্রত্যয় হচ্ছে না। হ্যাঁ, তো কেন হয়েছে ক্রিয়েট করতে বলতে পারবা? তোমরা কি এই জিনিসটার দিকে জানো যে হচ্ছে এখানে একটা রুট ওভারের মতো চিহ্ন দেখা যাচ্ছে না? ব্যাকরণ এটাকে কি বলা হয়? ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন। তো এই যে ধাতু চিহ্ন যখন থাকে তখন সেটা কোন প্রত্যয় হয়? সব সময় সেটা কৃৎ প্রত্যয় হয়। কেন? কৃৎ প্রত্যয় ছাড়া অন্য কোনো কিছুতে, মানে তদ্ধিত প্রত্যয়ে কখনো ধাতু চিহ্ন ব্যবহৃত হয় না। এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কৃৎ প্রত্যয়। আমার লেখাগুলো তো বোঝা যাচ্ছে, তাই না? আমি যে লিখতেছি যেগুলা। জি ভাইয়া। ওকে। আর এরপর দেখো যে ব্যাকরণ শব্দটা হচ্ছে একটা সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। তো আমরা এভাবে শব্দের উৎপত্তি, যেমন তোমার তৎসম, তদ্ভব, তারপরে খাঁটি বাংলা ভাষা, তারপর ধরো আদার্স যেগুলো আছে এগুলো আমরা সবগুলো শিখবো আলাদাভাবে, শব্দ ভান্ডার যে ক্লাসটা হবে সেখানে। বাট এখন মনে রাখো যে ব্যাকরণের অলমোস্ট সবগুলা পরিভাষাই, ঠিক আছে, সবগুলা পরিভাষাই তোমার সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। আর এমনিতে কাজের উপর ভিত্তি করে তোমার এটা দেখো কৃৎ প্রত্যয়, মনে থাকে যেন। আর ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙি, এটা তো হচ্ছে একটা ফুল ফর্ম, এটাকে যদি ভাঙি তাহলে এইভাবে পাওয়া যায় বি আ ক্রি অন। তো বি মানে কি? অ্যাকচুয়ালি বি মানে হচ্ছে বিশেষভাবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে বিশেষ ভাবে। তারপরে আ মানে হচ্ছে আলোচনা, আলোচনা। ক্রি কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে করে, কোনো কিছু যখন কাজ করা বোঝায় তখন সেটাকে বলা হয় ক্রি, করে। আর অন শব্দের অর্থ হচ্ছে চলে। ঠিক আছে, তাহলে ব্যাকরণ শব্দটার ফুল যে মিনিংটা আসে কি, বিশেষভাবে আলোচনা করে চলে যাহা তাহাই হচ্ছে ব্যাকরণ।
বিশেষভাবে আলোচনা করে চলে যাহা তাই হচ্ছে ব্যাকরণ। তাহলে দেখো, ব্যাকরণ শব্দটা হচ্ছে ভাষা সংবিধান, এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, যেটা আমরা এই যে এখান থেকে বের করলাম। আর এটার কাজের উপর ভিত্তি করে দেখতেছি, এটা হচ্ছে তোমার এই যে ক্রি অন মানে করে চলে, তার মানে কাজকে নির্দেশ করলে সেটা কি কৃত প্রত্যয় হয়, এই জন্য এটা হচ্ছে কৃত প্রত্যয়। অনেকে ভাবতে পারে যে ব্যাকরণ তো একটা নাম, তাহলে এটা তদ্ধিত, বাট অ্যাকচুয়ালি না, ভুল করা যাবে না। তারপর দেখো, এটা সংস্কৃত বা তৎসম ভাষা শব্দ। এবার চলে আসো যে বাংলা ব্যাকরণের ইতিহাস। তো ইতিহাস নিয়ে পড়ানোর সময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন, তারপরে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে ছিলেন, বাংলা ভাষায় বা হরফে প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন, বা প্রথম বাঙালি ব্যাকরণবিদ কে ছিলেন। এই যে চারটা কোশ্চেন, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার, কথা বুঝিও। আর এই জন্যই তোমার বিসিএস বলো, আদার্স যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, কোথাও না কোথাও এরকম কিছু কোশ্চেন থাকে। আমাকে কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা কেউ? যদি পারো আমি জিজ্ঞেস করবো, আদারওয়াইজ আমি পড়ানোতে চলে যাবো। এনিওয়ান? যে ভারতীয় উপমহাদেশের যে কোনো একটা, এই চারটার মধ্যে যে কোনো একটা পারবা কিনা? ভারতীয় উপমহাদেশের প্রথম যে ব্যাকরণবিদ। হ্যাঁ, বলো, কোনটা পারবা? সবগুলাই আমি ক্লাসটা দেখছিলাম ভাইয়া ইউটিউবে। ও আচ্ছা, তুমি ক্লাস দেখছো, তাহলে তুমি বাদ, তুমি ক্যান্সেল। অন্য কেউ বলো, এনিওয়ান এলস? প্রথম রচয়িতা হ্যাঁ, হলো মানুয়েল দা সুনসাল, এরকম কিছু। আচ্ছা, তুমি যেটা উত্তর করছো সেটার উত্তর হচ্ছে তোমার এইটা, দ্বিতীয়টা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা সেটা হচ্ছে হ্যাঁ, ম্যানুয়েল দি দ্বিতীয়টাই আস বলছি। সুম্পাশাও। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে গিয়ে তোমার কি হবে বলো, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ, এটা একদম ছোট একটা নাম, খুবই সিম্পল, পানির সাথে মিল আছে। বলো দেখি। এটা হচ্ছে পানিনি, এটা হচ্ছে আশরুম পাশাও। আর এই যে বাংলা ভাষায় বা হরফে প্রথম ব্যাকরণবিদ হচ্ছে তোমার নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। আর প্রথম বাঙালিকে, এটা না পারলে খবর আছে, প্রথম বাঙালিকে সবাই তাকে চেনো। ঈশ্বরচন্দ্র বলো। বিদ্যাসাগর নাকি? রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়। আচ্ছা। তো দেখো, হ্যাঁ, আমরা এই জিনিসগুলো এখানে একদম ডিটেলসে পড়বো। তো এই যে চারটা প্রশ্নের উত্তর, এই চারটা প্রশ্নের উত্তর মনে রাখার জন্য জাস্ট এই টেকনিকটা মনে রাখলে হয়ে যায়। যে পানিনি অষ্টাধ্যায়ীর পাতা আস্তে আস্তে পরে হেলহেড রাজা গুরুকে দিয়ে দিল। এই পানিনি হচ্ছে গিয়া প্রথম প্রশ্নটার উত্তর। পানিনি মানে কি? তিনি হচ্ছে গিয়া ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণ রচয়িতা। এই যে দেখো, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। তিনি যে ব্যাকরণ বইটা লিখছেন সেটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। আমরা এখানে একটু নামটা লিখি, অষ্টাধ্যায়ী। বানানে হয়তো ভুল হতে পারে, তোমরা এটাকে জাস্ট কনসিডার করবা, কারণ আমরা একটু পরে দেখবো ডিটেলসে। ও সেখানে লেখা আছে অষ্টাধ্যায়ী। আর তার যে বইটা, এটা ছিল সংস্কৃত ভাষার। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সংস্কৃত ভাষা। এবং পরবর্তীতে তারই শিষ্য পতঞ্জলি, যার নাম হচ্ছে কি পতঞ্জলি, পতঞ্জলি, তিনি হচ্ছে গিয়ে পরবর্তীতে এই বইটা নিয়ে কাজ করেন। মানে এটা বইটা কমপ্লিট করার জন্য পরবর্তীতে তার শিষ্য বা তার ছাত্র বলতে পারো, তিনি এটা নিয়ে কাজ করেন। ওকে। আর এরপর হচ্ছে আস্তে 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 দ্বারা বোঝানো হয় মূলত আশরুম্পা শাওকে। টেকনিক তো এই জন্য আমরা এইভাবে লিখছি। আশরুম্পা শাও কি করেন, তিনি হচ্ছে গিয়ে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচয়িতা। মানে বাংলা ভাষার জন্য ব্যাকরণ লিখতে হবে সেটা নিয়ে কাজ শুরু করছে আশরুম্পা শাও। তো আমরা একটু আশরুম্পা শাও নামটা লিখি। আশরুম্পা নামটা একটু ইউনিক, সুম্পা শাও, আশরুম্পা শাও। আর এটা বেশি ইম্পর্টেন্ট, এই যে পানির থেকে আশরুম্পা শাও ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট। তিনি যে বইটা লিখছে সেই বইটার নাম হচ্ছে ভোকাবুলারি ও ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ, এবং এটা লিখছিলেন তিনি পর্তুগিজ ভাষায়। ঠিক আছে, পর্তুগিজ ভাষায় লিখছিল। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে তিনি সর্বপ্রথম এই বাংলা ভাষার জন্য ব্যাকরণ লেখার প্রয়াসটা নেন। এবং এটা কত সালে লিখে বা কেন তিনি এই প্রয়াসটা নেন, কি প্রয়োজন পড়ছিল, সেটা আমরা একটু পরে ডিটেলসে দেখবো। এরপরে হেলহেড রাজার কাছে চলে আসো। হেলহেড মানে হচ্ছে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড, অর্থাৎ এটাকে সংক্ষেপে এনবি হেলহেড বলতে পারো। এনবি হেলহেড, হেলহেড। তিনি হচ্ছে গিয়া প্রথম বাংলা হরফের যেটা, এই যে প্রথম বাংলা ভাষায় বা হরফে প্রথম ব্যাকরণবিদ। কেননা এই যে আশরুম বসু যখন ব্যাকরণ বইটা লিখছিল তখন অব্দি বাংলা হরফটা আবিষ্কারই হয়নি।
বুঝতে পারছো? তাহলে তিনি কিভাবে সেখানে হরফের ব্যবহার করবেন? কিন্তু ন্যাথানিয়াল ব্রাসিস হ্যালহেড যখন বাংলা ভাষার জন্য একটা বই লিখেন, তিনি সেই বইটা লিখেন ইংরেজি ভাষায়। ভাষাগুলো মনে রাখতে হবে আমাদেরকে, ইংরেজি ভাষায়, কিন্তু সেখানে কিছু কিছু জায়গায় তিনি বাংলা হরফের ব্যবহার করেন। এই কারণে প্রথম বাংলা হরফ বা বাংলা ভাষায় যদি আসে তখন উত্তর হয় ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেড। আর একদম বাঙালি হিসেবে, মানে পুরোপুরি যিনি একজন নিজে বাঙালি, তিনি গিয়া বাংলা ব্যাকরণের জন্য বই লিখেন, তার নাম হচ্ছে এই যে রাজা রামমোহন রায়। সেটা আমরা লিখি, রাজা মানে হচ্ছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। এবং তার বইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে? So, এই হচ্ছে গিয়ে ওভারঅল ইনফরমেশন, কিন্তু আমাদেরকে এখন তাদের সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তো ডিটেলস পড়ার জন্য এখানে তো ডিটেলস এর সুযোগ নেই, আমরা একটু তাদের ইনফরমেশন গুলা দেখি। ঠিক আছে, প্রথমে যেমন পানিনি। দেখো এই যে এটা আসছে স্ক্রিনে, দেখা যাচ্ছে বলো তো পানিনি সম্পর্কে? জি ভাইয়া। ওকে, তোমরা একটু পড়ি। দেখো, পানিনি হচ্ছে তোমার পারিবারিক নাম, পানির বংশধর ছিলেন তিনি আর কি। তিনি ছিলেন প্রাচীন ভারতীয় লৌহ যুগের সংস্কৃত ব্যাকরণবিদ এবং ভাষাতত্ত্ববিদ, প্রাচীন ভারতের শ্রদ্ধেয় পণ্ডিত। আচ্ছা, তিনি গান্ধার রাজ্যের পুষ্কলাবতী নগরীতে বিদ্যমান ছিলেন। এনিওয়ে, এগুলো আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। পাণিনি প্রথম বর্ণনামূলক ভাষাবিদ হিসেবে এবং ভাষাবিজ্ঞানের জনক হিসেবে চিহ্নিত করা হয়। তার রচিত অষ্টাধ্যায়ী, দিস ইজ ইম্পর্টেন্ট, তার রচিত অষ্টাধ্যায়ী, যেটা কোন ভাষার উপর লিখিত দেখো, অষ্টাধ্যায়ী একটি সংস্কৃত ভাষার উপর সর্বপ্রথম সর্বোত্তম ব্যাকরণিক গ্রন্থ, যেখানে ব্যাকরণ গ্রন্থটি পাণিনির সময়ের কথ্য ভাষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি বৈদিক এটি এটি বৈদিক ব্যবহার এবং আঞ্চলিক ব্যবহারিক রূপগুলির উপরও নিয়মাবলী নিয়ে আলোচনা করে, এবং প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে ভাষাবিদ পণ্ডিত পাণিনি কর্তৃক এটা রচিত হয়। তো এখন আমাদেরকে এখান থেকে জাস্ট নামটা মনে রাখতে হবে যে অষ্টাধ্যায়ী, এবং এটা কোন ভাষার? এটা সংস্কৃত ভাষার একটা ব্যাকরণের গ্রন্থ। কে লিখেন? পাণিনি লিখেন। এবং আমরা যদি আরেকটু নিচে এই দুইটা মানে গোল গোল এগুলাকে মুছে ফেলো যে লিখছো, মানে আঁকছো, এটার দরকার নেই। তারপর দেখো এই যে ওনার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আছে, এটা হচ্ছে তার স্ট্যাচু। আর এই হচ্ছে গিয়ে এই যে বইয়ের দেখো কিছু পেজের ছবি দেখা যাচ্ছে। আর এখানে আমরা তেমন আর কোনো ইনফরমেশন গুরুত্ব দিয়ে পড়বো না, এখান থেকে এতটুকু জানলেই হবে। ঠিক আছে, তার সম্পর্কে এখানে আরো কিছু আছে, তোমরা চাইলে উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারো, বাট আমাদের যেটা না হলেই নয় বা যেটা একদম বেসিক, সেই ইনফরমেশনটা আমরা জেনে ফেলছি যে তার রচিত ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, যেটা সংস্কৃত ভাষা রচিত। মোর দেন এনাফ। নাও, এখন চলে আসো আমাদের স্লাইডে, যেটা হচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে দ্বারা আমরা কাকে বুঝাইছিলাম দেখে বলো তো, বলতে পারো কিনা? আশ সুম্পা সাও। ঠিক আছে, আশ সুম্পা সাও। আসলাম পাশে। গুড। তো দেখো ওনার সম্পর্কে এখন একটু দেখি। এই যে ম্যানুয়েল দা আশ সুম্পা সাউ, বানানটাই কেমন একটু অন্যরকম। তো দেখো, একজন পর্তুগিজ যিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেছিলেন। তাহলে অষ্টাদশ শতাব্দীতে হলে ভারতবর্ষ বলতে কি, অ্যাকচুয়ালি তখন কিন্তু পাকিস্তান ছিল না, তখন বাংলাদেশ ছিল না, তখন পুরোটাই ছিল ভারতীয় উপমহাদেশ, রাইট? তো দেখো, ভারতবর্ষে আগমন করেছিলেন, বলা হয়ে থাকে তিনি প্রথম ইউরোপীয় যিনি ভালোবেসে বাংলা ভাষায় আসক্ত হয়েছিলেন। তাহলে বুঝতে পারছো যে কেন তার আগ্রহ আসছে যে বাংলা ভাষা নিয়ে লেখার জন্য। দেখো, তিনি প্রথম ইউরোপীয় যিনি ভালোবেসে বাংলা ভাষায় আসক্ত হয়েছিলেন। তিনি একজন ক্যাথলিক পাদ্রী। ঠিক আছে, পাদ্রী মানে ক্যাথলিক পাদ্রী বলতে তার ধর্ম খ্রিস্টান ধর্ম বোঝা যাচ্ছে। যিনি ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রধানত অবিভক্ত বঙ্গ এলাকায় আস্তানা গেড়ে বসবাস শুরু করেন। বাংলা ভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্থে তিনি এই গ্রন্থ রচনা করেন, এবং এই গ্রন্থের নাম কৃপা শাস্ত্রের অর্থবেদ। মূল গ্রন্থটি পর্তুগীয় ভাষায় রচিত। তার মানে কৃপা শাস্ত্রের অর্থবেদ, এই বইটা কার লেখা? এটা হচ্ছে আশুম পাশার লেখা, পর্তুগিজ ভাষায়। তবে একই সঙ্গে বঙ্গানুবাদ প্রদান করা হয়েছে, অর্থাৎ কার্যত এটি দ্বিভাষিত গ্রন্থ। তবে উল্লেখ্য যে বঙ্গানুবাদ মুদ্রিত হয়েছে রোমান হরফে, বাংলা ও দেবনাগরী হরফে নয়। তার মানে দেখো, তার বইয়ের ভিতরে কিন্তু বাংলা বা দেবনাগরী হরফ নাই, সেখানে রোমান হরফ ব্যবহার করা হয়েছে। ওদি কিন্তু
আশঙ্কা সহ বাংলা ভাষার উপর একটি ব্যাকরণ রচনা করার প্রয়াস নেন। তাহলে এখন গিয়ে আমাদের ইনফরমেশন আসছে, ঠিক আছে। অধিকন্তু আশঙ্কা সহ বাংলা ভাষার একটি ব্যাকরণ গ্রন্থ বা রচনা করার প্রয়াস নেন। এই গ্রন্থটিও রোমান হরফে রচিত। তাহলে আশঙ্কা সহ যে বইটা লিখছে সেই বইটাও কি হরফে রচিত? রোমান হরফে রচিত। সংক্ষেপে এর নাম ভোকাবুলারিও, কিন্তু পুরো নাম হচ্ছে কি দেখো, ভোকাবুলারিও ইম ইডিওমা বেঙ্গালা পর্তুগিজ। সংক্ষেপে কি বলা হয়? ভোকাবুলারি বলা হয়। তাহলে পুরো নামটা মনে রাখতে হবে, বিসিএস বনানো অ্যাডমিশন পরীক্ষা অনেক সময় আসে। ভোকাবুলারিও ইম ইডিওমা বেঙ্গালা পর্তুগিজ। এই বইটা কোন হরফে লেখা? রোমান হরফে লেখা। এটা কিসের জন্য? বাংলা ব্যাকরণের জন্য। এই গ্রন্থে ব্যাকরণ ছাড়াও বাংলা পর্তুগিজ পর্তুগিজ বাংলা অভিধান সংকলিত ছিল। গ্রন্থটির দুটি রচনার সময় গ্রন্থ দুটি রচনার সময় তিনি ঢাকার অদূরে, দেখো তিনি কিন্তু ঢাকার এখানেই ছিলেন, ঢাকার অদূরে, মানে ঢাকার অদূরে মানে কি, ঢাকার কাছে হালের গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়ালের গড়ে অবস্থান করেছিলেন। তাহলে এখন বুঝতেছো যে কেন তিনি এই বই লেখা বা কেন এই ব্যাকরণ, বাংলা ব্যাকরণ নিয়ে কাজ করার প্রয়াসটা নেন। তিনি বাংলা ভাষার ভালোবেসে এটা আসক্ত ছিলেন। তিনি একটা বই লিখেন, যে বইটা হচ্ছে তোমার ভোকাবুলারি মিডিয়াম বেঙ্গালি পর্তুগিজ। তিনি দুইটা বই লিখে, কিন্তু একটা হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থভেদ, আর একটা হচ্ছে ভোকাবুলারি মিডিয়াম বেঙ্গালি পর্তুগিজ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইটা তিনি লিখেন কোন হরফে? রোমান হরফে। এবং তিনি কোথায় বসবাস করতেছিলেন এই যে ধর্ম প্রসারের জন্য? সেটা হচ্ছে ঢাকার অদূরে গাজীপুর সংলগ্ন ভাওয়ালের গড়। এই যে ভাওয়ালের গড়, এখানে কিন্তু শাল ফরেস্ট দেখা যায়। শাল ফরেস্ট বুঝো তো, মানে শরিয়া রোবাস্টা, যেটাকে সাইন্টিফিক নাম হিসেবে চিনি আমরা। শাল ফরেস্টের একটা বিশেষত্ব হচ্ছে কি জানো? শীতকালে তাদের পাতাগুলো নিচে একদম সব পাতা ঝরে দেয়, এবং গাছগুলোর পাতাগুলো যখন নিচে ফ্লোরে বা মাটিতে পড়ে যায়, তখন জিনিসগুলো খুব লাল 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 বা একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায়। তো এই যে এটা, এই জন্যই এই বনগুলাকে বলা হয় তোমার পত্র ঝরা বন, পত্র ঝরা বনাঞ্চল বা পত্র ঝরা বন। তো শাল ফরেস্ট বা ভাওয়ালের গড়ের যে জায়গাটা, এটা হচ্ছে তার মধ্যে একটা। এবং এখানে কিন্তু টুরিস্ট স্পট, অনেকে ঘুরতে যায়, আমিও গেছিলাম। তো এই যে ভাওয়ালের গড়, এইটা তোমার বাংলাদেশে যে ভূমিরূপ আছে, কয় ধরনের ভূমিরূপ আছে বলতে পারবা? একটা কিছু পড়াইতে গেলে কিন্তু আমি এরকম হুটহাট অনেক কিছু আলোচনা করি, তো এগুলো কিন্তু সবই অ্যাডমিশনের পড়া, মাথায় রাখবা জিনিসগুলা। তো ভাওয়ালের গড় পড়তে গিয়ে এখন চলে গেলাম হচ্ছে কোথায়? ভূমিরূপে। বাংলাদেশে কয় ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় বলো? 3 ধরনের। হ্যাঁ, 3 ধরনের। একটা হচ্ছে কি টারশিয়ারি, একটা হচ্ছে প্লাইস্টোসিন, আর একটা হচ্ছে একটা সাম্প্রতিক হচ্ছে কালের প্লাবন সমভূমি। তাহলে আমাকে বলো, এই যে ভাওয়ালের গড় যে অঞ্চলটা, এটা কোন ভূমিরূপের মধ্যে পড়বে? পড়ছো না? নিশ্চয়ই তো পড়ছো। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিছো না সবাই, ফার্স্ট টাইমার যারা ছিল? এখন তো সেকেন্ড টাইম প্রিপারেশন হচ্ছে, ভুলে গেছে? প্লাইস্টোসিন। রাইট, এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের প্লাবন সমভূমি। যে কুমিল্লার ময়নামতি, তারপরে গাজীপুরের ভাওয়ালের গড়, এগুলা সব হচ্ছে প্লাইস্টোসিনের মধ্যে পড়ে। ঠিক আছে। সো দেখো এখানে এই যে আশরাফ শাহ, তিনি যে বইটা লেখার প্রয়াস নেন, এই যে দেখো, এই যে 1743 সালে প্রকাশিত কৃপা শাস্ত্রের অর্থভেদ গ্রন্থ থেকে নিম্নরূপ উদাহরণ দেওয়া যেতে পারে। তার মানে কৃপা শাস্ত্র এটা কত সালে? 1743 সালে। এই ভোকাবুলারি মিডিয়াম এটাও কিন্তু ওই একই সময়। ওকে। তো আশরাফ শাহ সম্পর্কে আমাদেরকে আর কিছু পড়তে হবে না, জাস্ট এতটুকু মনে রাখলেই এনাফ। এবার চলে আসি আমরা আবার স্লাইডে। এখন আমরা পড়বো হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু আমার ফেভারিট, ওনার সম্পর্কে সব পড়তে হবে। দেখো, রাজা রামমোহন রায়ের জন্ম হচ্ছে 1772 সালের 22শে মে, 1833 সালের 27শে সেপ্টেম্বর তার মৃত্যু। তিনি একজন ভারতীয় সংস্কারক। সংস্কারক কথাটার মানে কি? সংস্কারক কথাটার মানে হচ্ছে যে, তার মানে তিনি অনেক কিছু রিফর্মার, মানে রিফর্ম করছে। এখন কেন রিফর্ম বা কেন সংস্কারক হওয়ার প্রয়োজন পড়ছে? কারণ আগে কিন্তু অনেক ধরনের ব্যাড প্র্যাকটিস ছিল, তাই না? যেমন দেখো, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, এগুলা কি ব্যাড প্র্যাকটিস না সোসাইটিতে? সতীদাহ প্রথাটা তো খুবই ভয়ঙ্কর। আমি যদি তোমাদেরকে একটু দেখাই ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এই যে মানুষজন দাঁড়ায় আছে মাঝখানে, একটা মেয়েকে বা মহিলাকে তোমার আগুনে পুড়ে মেরে ফেলতেছে, তাও জীবন্ত। এখানে ছবিতে দেখাচ্ছে সে কিন্তু জীবন্ত। সতীদাহ প্রথাটার মানে হচ্ছে যে, সতীদাহ বা সতী হচ্ছে হিন্দু বিধবা নারীদের স্বামীর অন্ত্যেষ্টি চিতায় আত্মাহুতি দেওয়ার মাধ্যমে সহমরণের ঐতিহাসিক প্রথা। মানে স্বামী মরে গেছে তাই বলে স্ত্রীকেও মরে যেতে হবে আগুনে পুড়ে? এটা কি ধরনের যুক্তি? তো এই ধরনের কিছু ধরনের ব্যাক প্র্যাকটিস ছিল। বা বাল্য বিবাহ দেখবা, বাল্য বিবাহ ছবিটা দেখলে তোমার আরো খারাপ লাগবে।
এইখানে এই যে একদম সামনে ফ্রন্ট লাইনে ছোট একটা পিচ্চি মেয়েকে দেখতে পাচ্ছ, একদম ফ্রন্টে। যদিও ছবিটা অনেক ছোট দেখা যাচ্ছে, জুম করো তাহলে দেখতে পারবা। তো দেখো এই যে ছোট একটা মেয়ে, ওর বিয়ে, মানে এইটুকু বয়সে বিয়ে, এটা কোনো কথা? তো এই হচ্ছে গিয়া তোমার ওই সময়ের কিছু প্রথা ছিল, এগুলাকে নিয়ে তিনি কাজ করেন, যার জন্য তাকে বলা হয় সমাজ সংস্কারক। তিনি দেখো 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কারক আন্দোলন ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠা ছিলেন। তাহলে যে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতাকে, ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার রাজা রামমোহন রায়, মনে রাখতে হবে। ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ব্রাহ্ম সভা, 1828 সাল 20 আগস্ট, এটার প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। তাহলে তার নামে যে রাজা উপাধিটা কোত্থেকে আসছে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে এই উপাধিটা দিছে, মনে থাকতে হবে এটা। তারপর দেখো তিনি সতীদাহ প্রথা, বাল্য বিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন, এবং তাকে ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করা হয়। এবং 2004 সালে বিবিসি কর্তৃক মানে সর্বশ্রেষ্ঠ বাঙালিদের একটা তালিকা আসে, তার মধ্যে রাজা রামমোহন রায় হচ্ছে 10ম স্থানে। এখানে 1 নম্বর অবস্থানে কে আছে জানো? দেখি পারো কিনা। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিকে 1 নম্বরে। বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু। মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বরে কে? টোটাল এখানে 20 জনের লিস্ট আছে। এই যে দেখো, 1 নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান, 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম, 4 নম্বর হচ্ছে শেরেবাংলা কে ফজলুল হক, 5 নম্বরে সুভাষচন্দ্র বোস। 6 নম্বরটা মনে রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত যে কয়টা বলছি প্রথমটা তো আসবে না পরীক্ষায়, কারণ রেজিম চেঞ্জ হয়ে গেছে তাই। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে তোমার বেগম রোকেয়া, কারণ তিনি কিন্তু বাংলাদেশের মানুষ, বুঝতে হবে। 6 নম্বর। এরপর জগদীশ চন্দ্র বসু, তারটা ইম্পর্টেন্ট, কেননা রাজশাহী ইউনিভার্সিটিতে তার নামে একটা হলে আছে। তো এই যে জগদীশ চন্দ্র বসু হচ্ছে 7 নম্বরে। তিনি কি আবিষ্কার করছে দেখো তো? রেডিও আবিষ্কার করছে, রেডিও বা মাইক্রোওয়েভ অপটিক্স গবেষণা অবস্থান কি তোমার অবদানের। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জগদীশ চন্দ্র বসুর নামে, দেখি সেটা পারো কি বলতে পারবো? আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে গাছ নিয়ে, গাছের সাথে সম্পর্কিত। ভাই উনি তো প্রমাণ করছে যে গাছের জীবন আছে। রাইট, রাইট, এটা অনেক সময় পরীক্ষা আসে যে গাছের যে জীবন আছে এটা প্রমাণ করে কে? জগদীশ চন্দ্র বসু। তারপর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে গিয়ে তোমার 8 নম্বরে। তিনিও কিন্তু সমাজ সংস্কারক। তিনি দেখো এই যে বিধবা বিবাহ নিয়ে কাজ করেন। উনি কাজ করছে সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ, কে? রাজা রামমোহন রায়। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বিধবা বিবাহ। কেন বলতেছে বিধবারা কি বিয়ে করতে পারবে না? এটা কোনো কথা? তারা আজীবন কি সাদা ড্রেস পরে ঘুরে বেড়াবে? তাদের কোনো লাইফ নেই? তো এটাই আর কি। তারপর দেখো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছে 9ম, রাজা রামমোহন রায় হচ্ছে 10ম, এই যে তার সম্পর্কে আমরা পড়তেছিলাম। তিতুমির হচ্ছে তোমার 11তম বিপ্লবী, বাঁশের কেল্লা। তার প্রকৃত নাম কি বলতো? মীর নেসার আলী। দেখো, সৈয়দ মীর নেসার আলী। আর এইভাবে লালন শাহ, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন হচ্ছে, এই যে অমর্ত্য সেন হচ্ছে তোমার 14তম। অমর্ত্য সেন সম্পর্কে তোমার জাহাঙ্গীরনগরে বা যে কোনো অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন থাকেই, হয় তার বই সম্পর্কে নাহলে ওনার। যেমন যদি বলি তোমার আইডিয়া অফ জাস্টিস, এই বইটার লেখককে? আইডিয়া অফ জাস্টিস প্রায় কোশ্চেনটা আসে না ঢাকা ভার্সিটিতে না, নাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা শিফটে কোশ্চেনটা আসছিল, দি আইডিয়া অফ জাস্টিস। আই ডোন্ট নো কেউ পরীক্ষা দিছো কিনা। এটা হচ্ছে তোমার অমর্ত্য সেনের, মানে এটা পাবাই তুমি, ওকে আমি গ্যারান্টি দিয়ে বললাম। তুমি হয় ডিউতে পাবা, নাহলে জেইউতে পাবা, নাহলে বিউপিতে পাবা, নাহলে আর ইউতে সিতে, কোথাও না কোথাও এটা পাবা। তার টোটাল 3টা বই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার এই যে দি আইডিয়া অফ জাস্টিস, যেটা সবচেয়ে বেশি আসে। আর যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পাইছে সেটার নাম কি বইটা? তিনি তো অর্থনীতিতে নোবেল পুরস্কার পাইছিল প্রথম ভারতীয় হিসেবে, তাই না? বা বাঙালি হিসেবে বলতে পারো। কোন বইটার জন্য? সেটা হচ্ছে পোভার্টি এন্ড ফেমিনস, মানে দারিদ্রতা এবং দুর্ভিক্ষ নিয়ে যে বইটা লিখছে সেটার উপরে। আর তার আরেকটা বই হচ্ছে তোমার ডেভেলপমেন্ট এজ ফ্রিডম। এই 3টা বই, দি আইডিয়া অফ জাস্টিস, পভার্টি এন্ড ফেমিনস, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট এজ ফ্রিডম। 3টা বইয়ের নাম মনে রাখবা জাস্ট, আর কিছু লাগবে না। একটা মার্ক পাবাই যে কোনো অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, তারপর দেখো এই যে ভাষা আন্দোলনে শহীদ যারা তাদেরকে দেওয়া হচ্ছে 15তম অবস্থানে। তারপরে শহীদুল্লাহকে 16, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডিএমএস স্যার। স্বামী বিবেকানন্দ হচ্ছে তোমার 17তম, অতীশ দীপঙ্কর 18, এবং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে 19তম, বীরুত্তম। ঠিক আছে। তিনিও কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, মানে হিজ কাইন্ড অফ আইডল ফর মি। তারপর চলে আসো যে শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
তিনি হচ্ছে গিয়ে 20তম। তো এই হচ্ছে গিয়ে বিবিসি কর্তৃক তোমার 20 জন মানুষের তালিকা যারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাঙালি। তো এখন আমরা এই যে রাজা রামমোহন রায়ের আরো কিছু ইনফরমেশন জানতে হবে আমাদেরকে, এটাই কিন্তু শেষ না। খেয়াল করো, তিনি হচ্ছে গিয়া এই যে 2004 সালে বিবিসি কর্তৃক প্রকাশিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় 10ম স্থানে আছে। তার মধ্যে আমরা 6 নম্বরটা মনে রাখতে বলছি। 6 নম্বরে কে ছিল? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আর 1 নম্বরে ছিল হচ্ছে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, তিনি এখন আর আসবে না। তারপর হচ্ছে তোমার 19তম অবস্থানে কে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আর একটা বলছিলাম যে হচ্ছে ওই যে ইয়ে সম্পর্কে বলছিলাম, অমর্ত্য সেন সম্পর্কে বলছিলাম, এন্ড আদার্স। তো ওইটা একটু দেখবা। এবার চলে আসলো যে তার আদার্স কিছু ইনফরমেশন। তিনি দেখো 2টা বই লিখে, এই যে দেখো এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই যে সতীদাহ রামমোহন রায়, এখানে সতীদাহ প্রথা নিয়ে বলা হয়েছে। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে ব্রিটিশ, তিনি কিন্তু আবার একটা জিনিস মনে রাখবা, তিনি কিন্তু বিলেত ভ্রমণ করছিলেন। দেখো এই যে এই চেষ্টায় বাধা দেওয়ার জন্য রামমোহন রায় বিলেত যেতে প্রস্তুত হলেন। বিলেত বলতে কি? বিদেশ। আর তিনি প্রথম বাঙালি যিনি কিনা বিলেত ভ্রমণ করছিল। এর আগে কোনো কেউ কিন্তু বিদেশে যায়নি বাঙালি হিসেবে, এটা মনে রাখবা। এবং তাকে রাজা উপাধি দেওয়া হয়। এবং ব্রাহ্ম সমাজ এবং রামমোহন রায়, তো এখানে তার এই যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে। তারপর চলে আসো, বিলেত ভ্রমণ হয় তোমার তার 1830 সালে। এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা এখান থেকে তার 2টা বইয়ের নাম মনে রাখবো, এটা অনেক সময় পরীক্ষা আসে, বইয়ের নামগুলো কোথায়। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে তিনি দেখো, তিনি কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল হচ্ছে সংবাদ কৌমুদী। তাহলে রাজা রামমোহন রায় যে পত্রিকার সাথে রিলেটেড সেটার নাম কি? সংবাদ কৌমুদী। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। ঠিক আছে, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে আসো, এই যে পেয়েছি আমরা এই যে তার যে গ্রন্থাবলী, বাংলা গ্রন্থাবলী, একটা হচ্ছে বেদান্ত গ্রন্থ, একটা হচ্ছে বেদান্ত সার। এই 2টা মনে থাকবে তো, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার বইয়ের লেখককে, এটা হচ্ছে রাজা রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ যেটা, সেটা হচ্ছে রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ। ঠিক আছে, আর বেদান্ত সার হচ্ছে তার দ্বিতীয় বাংলা গ্রন্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি আরেকবার রিপিট করি, যে এই যে দেখো ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের মূর্তি আছে, ব্রিস্টলে। এটা হচ্ছে রাজা রামমোহন মূর্তি, রাজা রামমোহন রায় স্মরণিত রামমোহন রায়ের মূর্তি। তো দেখো রাজা রামমোহন রায়ের কয়েকটা অবদান। তিনি একজন সংস্কারক, তিনি সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ রোধ করেন। এবং তিনি হচ্ছে 10ম অবস্থানে আছে সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায়। এবং তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি বিলেত ভ্রমণ করেন, তাকে রাজা উপাধি দেওয়া হয় মোগল সম্রাট দ্বিতীয় আকবর। এবং তিনি হচ্ছে 2টা গ্রন্থ লিখেন, গ্রন্থগুলোর নাম হচ্ছে বেদান্ত সার এবং বেদান্ত গ্রন্থ। বেদান্ত গ্রন্থটা প্রথম এবং বেদান্ত সারটা হচ্ছে দ্বিতীয়। তো এই হচ্ছে গিয়ে তার ইনফরমেশন গুলো। এখন আবার আমরা চলে আসি আমাদের স্লাইডে। নট দিস। আচ্ছা, সো এই যে রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা আরেকটা যে বইয়ের কথা এখানে বলছিলাম, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ওকে, তো এটা মনে রাখতে হবে। তার যে বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ এবং গৌড়ীয় ব্যাকরণ, এটা মনে রাখতে হবে। গৌড়ীয় ব্যাকরণ মূলত হচ্ছে ব্যাকরণ নিয়ে লেখা, ব্যাকরণের ইতিহাস নিয়ে লেখা। এখন এই জায়গাটাকে তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে যে তোমার 4টা প্রশ্নের উত্তর: ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা, বাংলা ভাষায় বা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা এবং প্রথম বাঙালি রচয়িতা। আই গেস এই জিনিসগুলো এখন তোমাদের কাছে ক্লিয়ার। তো এই যে আশ্রম ভাষা সম্পর্কে আমরা ডিটেলস দেখছি, সেটাও এখানে আবার ব্যাখ্যা করা আছে। দেখো যে তিনি হচ্ছে ঢাকার ভাওয়াল অঞ্চলে আসছিল, এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। একটু মনে রাখবা যে গাজীপুর। গাজীপুর নিয়ে যদি কিছু কোশ্চেন তোমাদেরকে করি, এটা কিন্তু পরীক্ষা গাজীপুর থেকে অনেক কিছু আসে। বলবো, জিজ্ঞেস করবো? তোমরা আবার কেউ মনে করতেছো না তো ভাইয়া খালি কোশ্চেন করে, তারপরে কিছু পাইলেই কোশ্চেন করে। তো গাজীপুর থেকে কিন্তু অনেক কিছু জানতে হয়। কে যেন এখানে একটা আগ দিছে, এই জন্য এখানেই দেখি। প্রথম ইনফরমেশন গাজীপুর সম্পর্কে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গাজীপুরের একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে জয়দেবপুর। এবং এই জয়দেবপুর থেকে সর্বপ্রথম তোমার সশস্ত্র বিদ্রোহটা শুরু হয়। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় না, তখন তো সবাই যুদ্ধ করে, কিন্তু সশস্ত্র যেটা মানে অস্ত্র সহকারে যে প্রতিরোধটা, সেটা গড়ে ওঠে গাজীপুরের জয়দেবপুর থেকে। এবং এটা পরীক্ষায় প্রচুর আসে। তো মনে থাকবে তো এখন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, গাজীপুরে তোমার এই যে আমরা টাকা দেখি না, টাকা টাকা তো সবারই প্রিয়, রাইট? নতুন টাকার গ্রান, এই যে সামনে ঈদ আসতেছে, নতুন টাকা আসবে, এই সবাই আবার আমার কাছ থেকে সালামি চাইবা, সালাম দিয়ে বলবো যে ভাই সালামি।
তো দেখো, এই যে তোমার গাজীপুরের এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে টাকশাল। ঠিক আছে, টাকশাল, এখান থেকে মূলত টাকা ছাপানো হয়। এবং এই যে টাকা যে ছাপা হয়, এটা মূলত এটার ইয়ে কে, মানে টাকা ছাপানোর কাজ কারা করে, মানে কে করে অ্যাকচুয়ালি? টাকশালে তো হয়, এটা তো হচ্ছে ধরো কারখানা, বাট অ্যাকচুয়ালি তুমি টাকা কতটুকু সাপ্লাই করবা বা কিছু, এটা নিয়ন্ত্রণ করে কারা, বলতে পারবা? কে বাংলাদেশ করে? ব্যাংক। গুড, এটা হচ্ছে বিবি, মানে বাংলাদেশ ব্যাংক। ওকে, তারা এটা নিয়ন্ত্রণ করে, মানে সেন্ট্রাল ব্যাংক কর্তৃক। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু তুমি টাকা লোন নিতে পারবা না, বা তুমি টাকা সেখানে রাখতেও পারবা না। তুমি হচ্ছে কমার্শিয়াল যে ব্যাংকগুলা, সেগুলা থেকে লেনদেন করতে পারবা। আর কমার্শিয়াল ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আসে তখন। তো টাকশালে হচ্ছে টাকা ছাপা হয়, এটার ইংরেজি নাম হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস। ওকে, এটা গাজীপুরে অবস্থিত টাকশাল। আর তারপরে হচ্ছে গাজীপুরের আরো কিছু ইনফরমেশন, যেমন তোমার এই যে BRRI, BRRI, এটার পূর্ণরূপ কি বলতো? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটাও কিন্তু গাজীপুরে। আর এমনিতে যদি বলি যে IRRI, মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা কোথায় বলতে পারবা? এটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে। আচ্ছা, তো এই হচ্ছে গাজীপুর সম্পর্কে। গাজীপুরে কিন্তু আরো কয়েকটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে মেবি তোমার BADC, তারপরে বারি, BARI, বারি। ঠিক আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা। আর BADC মেবি একটা আছে তোমার আবার ইতে, এই যে ফার্ম গেটের এখানে ইয়ে আছে না, ফার্ম গেটের এই জায়গাটাতে একটা দিয়ে আছে, অর্গানাইজেশন আছে। সেটা কোনটা, সেটা ছাড়া বাদ বাকি সবগুলাই মূলত এই গাজীপুরে। তো জাস্ট এগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, কিছু বলতেছো ফারিহা? আমি বললাম আমি যে এটা দেখছি স্যারকে কিছু একটা মানে কৃষি গবেষণা টাইপেরই হ্যাঁ, 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 মানে যে পতাকা থাকে। রাইট, রাইট। তো এগুলো কিন্তু পরীক্ষা আসে, এই যে দেখলেই হবে না, কিন্তু মনে রাখতে হবে যে কোনটা কোথায় দেখছি। ওকে, তারপর চলে আসো, এই যে তিনি মূলত 1743 সালে পর্তুগালের লিসবন থেকে এই বইগুলা লিখেন, যেখানে তিনি কিন্তু বাংলা হরফ ব্যবহার করতে পারেন না, কারণ তখন অব্দি বাংলা হরফ আবিষ্কারই হয় না। এবং তার এই বইটার নাম কি ছিল, আমি ইংলিশে লিখে দিচ্ছি, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ। সো এই হচ্ছে গিয়া তার যে বইটার নাম সেটা। এবং তিনি এটা কোন হরফে লিখেন বলতো, মনে আছে কিনা? রোমান ভাষায় রোমান লিখেন। হরফে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ওভারঅল তার ইনফরমেশন। এবার চলে আসো ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। তিনি হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন, এবং এই বইটার নাম ছিল হচ্ছে গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এবং এখানে তিনি কিন্তু বাংলা হরফ ব্যবহার করেন। এই যে চার্লস উইকিন্সের বাংলা হরফ ব্যবহার হয়। তাহলে বাংলা হরফ আবিষ্কার করছে কে, যদি পরীক্ষায় আসে, তাহলে উত্তর কি হবে? বাংলা হরফের চার্লস আবিষ্কারক কে? চার্লস উইকেন্স। উইকিন্স। হ্যাঁ। চার্লস উইকেন্স। আর যদি আসে যে প্রথম খোদাইকারক, প্রথম খোদাইকারক, তাহলে উত্তর কি হবে বাংলা হরফের, বলো? প্রথম খোদাইকারক কে? সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, একটার সাথে একটা রিলেট করে আমরা সব মনে রাখতে হবে। আর এই যে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট যে বইটা লিখেন, সেটা লিখেন দেখো 1778, তার মানে ওইটা ছিল 43 আর এটা হচ্ছে 78, তার মানে এই সময়ের মধ্যেই কিন্তু হরফ আবিষ্কার হয়ে গেছে, যেটা আবিষ্কার করছে চার্লস উইকিন্স, এবং খোদাইকরণ হচ্ছে পঞ্চানন কর্মকার। আর এইখানে দেখো, এই যে বইটা, তার যে বইটার নাম হচ্ছে গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় লিখিত। তো এই যে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তার বই। আরেকটা বই হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা তাহলে কে লিখছে, যেটা হচ্ছে বেঙ্গলি, শেষে একটা আই আছে, সেটা লিখছে হচ্ছে উইলিয়াম কেরি। ঠিক আছে, আমরা এই উইলিয়াম কেরি সম্পর্কেও সামনে পড়বো। তো এই যে কেরিতে দেখো লাস্টে কেরি আই আছে, কেরি। আর এখানেও বইয়ের নামের সাথে বাঙালি আছে, কিন্তু হেল হেডেরটার সাথে আইটা নাই। তো এই জন্য এই আই যেটাতে আসে সেটা হচ্ছে কেরির
এভাবে মনে রাখা যায়। ক্লিয়ার আই গেস। এবার চলে আসো আমরা শব্দ গঠনে আসি। আমাদের ভাই কিন্তু ব্যাকরণ ক্লাসের ইতিহাস রেকর্ডটা কয়টার দিকে দিবেন? এটার একটু পরে দিয়ে দিব, জি ভাই, মানে সমস্যা নেই। নেটটা অনেক খারাপ ভাই, তো মানে বুঝতে যাইতেছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে দিব একটু পরে। ওকে, এবার চলে আসো শব্দ গঠন। আমাদের কিন্তু ব্যাকরণের ইতিহাস পড়ার পার্টটা শেষ। তো শব্দ গঠনের ক্ষেত্রে দেখো, নর্মালি আমরা যে শব্দগুলো দেখি, হয় সেটা সমাস যোগে গঠিত শব্দ, না হলে প্রত্যয় যোগে গঠিত শব্দ, না হলে উপসর্গ, আর না হলে বাদ বাকি সন্ধি। ওভারঅল গ্রামারের মধ্যে তো এই টপিক গুলাই আছে। তো কিভাবে বুঝবো যে কোন শব্দটা কিভাবে গঠিত হয়েছে, তাই না? তো দেখো, এটা মনে রাখার জন্য খুব সিম্পল কিছু ওয়ে আছে। সমাস যোগে যে শব্দগুলো গঠিত হয়, সেখানে আলাদা করে দুইটা পার্ট থাকে, প্রথম আর দ্বিতীয়। তো প্রথম পার্টেরও অর্থটা থাকে, দ্বিতীয় পার্টেরও অর্থটা থাকে সমাস যোগে গঠিত শব্দগুলার। যেমন একটা শব্দ দেখো, ত্রিনয়ন। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ত্রি আর একটা হচ্ছে নয়ন। ত্রি শব্দের অর্থ কি? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। আর নয়ন শব্দের অর্থ কি বলতো? চোখ। নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। তাহলে ত্রিনয়ন কথাটার মানে হচ্ছে যে, মানে তিন চোখ, এইরকম কিছু একটা আমি বোঝাচ্ছে। তার মানে দেখো, দুইটা দুইটা পার্টেরই কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। এই জন্য এটা হচ্ছে সমাস যোগে গঠিত শব্দ। এরপরে চলে আসে উপসর্গ যোগে গঠিত শব্দগুলা। সেখানে তোমার প্রথমটার প্রথমটার কোনো অর্থ নাই। প্রথম যে অংশটা সেটার কোনো অর্থ নাই, দ্বিতীয় অংশটার অর্থ থাকে। এগুলো হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। যেমন দেখো, বেহেড। এই যে শব্দটাকে ভাঙলে পাই হচ্ছে আমরা বে আর হেড। বের কোনো অর্থ আছে? বে মানে কি? বে মানে কিছুই না, কোনো অর্থ নাই। কিন্তু হেডের অর্থ আছে। তাহলে এটা অর্থ আছে, এটা অর্থ নাই, এই জন্য এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। এরপর চলে আসো যে প্রত্যয়। এটা হচ্ছে ঠিক উপসর্গের উল্টো। অর্থাৎ এখানে প্রথমটার অর্থ থাকবে কিন্তু দ্বিতীয়টার অর্থ থাকবে না। তাহলে যেমন দেখো, উক্তি। উক্তি শব্দটাকে বাংলা পাই হচ্ছে আমরা বচ যোগ কয়তাক্তর শিখে। তাহলে বচের অর্থ আছে, বচ মানে হচ্ছে বলা, ঠিক আছে? আর কয়তাক্তর কিন্তু কোনো অর্থ নাই। এই জন্য দেখো, এটা হচ্ছে প্রত্যয়সাহিত শব্দ। আর বাদ বাকি যা আছে সব হচ্ছে সন্ধি যোগে গঠিত শব্দ। তো এখন যদি তোমাদেরকে একটা শব্দ বলি, তাহলে তুমি বলতে পারবে না যে এটা কোন যোগে গঠিত শব্দ, কারণ তুমি ভেঙে দেখবে যে দুইটারই যদি মিনিং থাকে তাহলে সেটা সমাস। যদি প্রথমটার মিনিং না থাকে তাহলে সেটা হচ্ছে উপসর্গ। যদি প্রথমটার থাকে পরেরটা না থাকে তাহলে সেটা হচ্ছে প্রত্যয়। আর বাদ বাকি সব হচ্ছে সন্ধি। আর এখানে মনে রাখবা, উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু সেটার অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে ভিন্ন অর্থ দিতে পারে। এই জিনিসটা আমরা পড়ছিলাম না, যে উপসর্গের অর্থ দ্যোতক, কি জানি, বলো তো, ভুলে গেছি। একটা লাইন ছিল না? অর্থবোধকতা। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। রাইট, অর্থবাচকতা নেই, তার মানে নিজস্ব কোনো অর্থ নাই। এই জন্য যেটা উপসর্গ, উপসর্গ কোথায় যুক্ত হয়? শব্দের শেষে নাকি শব্দের শুরুতে? অবশ্যই শব্দের শুরুতে। শব্দের শুরুতে। আর সেটার কোনো অর্থ নাই। তাহলে সেটাই দেখে আমরা বুঝে ফেলবো যে এই যে বেহেডের অর্থ নাই, তার মানে এটা উপসর্গ গঠিত শব্দ। কিন্তু এটা যখন অন্য একটা শব্দের সাথে যুক্ত হয় তখন সেটা ভিন্ন অর্থ দিতে পারে। যেমন ধরো বললাম, যেমন হার। হার শব্দটা যদি বলি আহার, তার মানে হচ্ছে খাবার। এই যে আমি সকাল থেকে কিছু খাইনি, তোমাদেরকে ক্লাস নিচ্ছি। আর যদি বলি যে উপহার, তাহলে মনে করো যে উপহার, তো তোমরা যদি কেউ আমাকে উপহার দাও তাহলে কিন্তু আমি কোনো মাইন্ড করবো না। তারপর যদি বলি যে হচ্ছে তোমার এই যে পরিহার, তারপর যদি প্রহার, প্রহার মানে হচ্ছে মাইর, তো পড়াশোনা না করলে মাইর। তো এই যে দেখো, এই যে একটা হার শব্দের সাথে কতগুলো উপসর্গ যুক্ত হয়ে তোমার তোমার এক এক রকম অর্থ দিল। উপহার, পরিহার, প্রহার, আহার, এক একটা এক এক রকম। কিন্তু এই যে পরি, এগুলার নিজস্ব কোনো অর্থ নাই, ঠিক আছে? আর প্রত্যয় হচ্ছে ঠিক উল্টা, এটার প্রথমটার অর্থ থাকে, দ্বিতীয় অংশের অর্থ থাকে না, ঠিক আছে? So এখন চলে আসো প্র্যাকটিসে। এই যে কারক, এটা ইম্পর্টেন্ট। বিভক্তি, এটা ইম্পর্টেন্ট। সমাস, এটা ইম্পর্টেন্ট। সন্ধি ইম্পর্টেন্ট। বচন ইম্পর্টেন্ট। তারপরে উপসর্গ শব্দটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ব্যাকরণ শব্দটা ইম্পর্টেন্ট। এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষা প্রচুর আসে। তাহলে আমাকে বলো যে কারক, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? ক্রি যোগ নক, তাহলে এটা কোন যোগে গঠিত শব্দ বলো? প্রত্যয়। কৃৎ প্রত্যয়। রাইট, এটা হচ্ছে প্রত্যয়, এবং স্পেসিফিক বললে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। কারণ দেখে যাচ্ছে যে প্রথম অংশ অর্থ আছে ক্রি, কিন্তু নকের কিন্তু কোনো অর্থ নাই। ওকে, আর এটা মনে রাখবা, ক্রি যোগ নক অনেক সময় এই যে কারককে ভাঙলে কি পাওয়া যায়, এটাই পরীক্ষায় চলে আসে।
বিভক্তিকে ভাঙলে পাওয়া যাচ্ছে বিভজ যোগ কয়তাক্তর শিকার, বিভক্তি। তাহলে এটা একই সাথে দেখো, যদি তুমি প্রথম অংশটাকে যুক্ত করো তাহলে বিভজ, এটা হয়ে যায় তোমার উপসর্গ যোগে, আবার ভজ যোগ কয়তাক্তর শিকার এটা হয়ে যায় প্রত্যয় যোগে গঠিত শব্দ। এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া এটা তাহলে কি যোগে গঠিত শব্দ, যদি পরীক্ষা আসে তাহলে প্রত্যয় দিবা, কারণ এখানে দেখো কৃত প্রত্যয়ের কাজ করতেছে, এটা মোর স্পেসিফিক। কিন্তু এটা একই সাথে প্রত্যয় এবং উপসর্গ দুটা যোগে গঠিত এই শব্দ, এরকম হইতে পারে। ঠিক আছে, এমনিতে আমরা প্রত্যয় দিলাম। তারপর সমাসকেও ভাঙলে দেখো সম যোগ অস যোগ অ, তাহলে এখানে একটা ধাতু চিহ্ন আছে, এটাকেও তুমি কৃত প্রত্যয় বলবা। সন্ধিকে সমযোগ ধি, ঠিক আছে, তাহলে সমর অর্থ আছে কিন্তু ধি-এর কোনো অর্থ আছে নাই, তাহলে এটাও কিন্তু প্রত্যয় গঠিত শব্দই হবে। বচনের বচ যোগ অনট, অনটের কোনো অর্থ নাই কিন্তু প্রথমটা অর্থ আছে, বচ মানে হচ্ছে বলা, তাহলে এটাও কি প্রত্যয়। তারপর দেখো উপসর্গ হচ্ছে উপযোগ স্বর্গ, তাহলে উপর কোনো অর্থ আছে নাই, স্বর্গের কোনো অর্থ আছে বলো, স্বর্গ শব্দের অর্থ কি? অধ্যায়। অধ্যায়, গুড। শব্দের স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। এটা কিন্তু ওই স্বর্গ না, ভাবো না যে হেভেন যেখানে গিয়ে হুলপরি পাওয়া যায়, ওইটা না কিন্তু, এটা হচ্ছে জাস্ট স্বর্গ, যেটা হচ্ছে ওই হুলপরি স্বর্গ সেটা হচ্ছে এরকম, নিচে একটা ব থাকবে। এখন বললো না যে ভাই এত কিছু থাকতে আপনি হুলপরির কথা কেন বলতেছেন। তো সেদিন হচ্ছে আমাদের স্যার, মানে পড়াইতে গিয়ে জাহাঙ্গীরনগরের স্যার আর কি, তো উনি বলতেছিল যে আচ্ছা, মানুষ যখন স্বর্গে যাবে তখন তো সে সবই পাবে, যা চাইবে তাই পাবে, টাকা পয়সা, খাবার দাবার, ঘোরা ফিরা, তারপর হুলপরি মুলপরি যা আছে সব পাবে। কিন্তু সব কিছু পাই গেলে তো মানুষ ডিপ্রেশনে ভুগবে, তো স্বর্গে গিয়ে কি মানুষ ডিপ্রেশনে ভুগবে? এটা নিয়ে আর কি তখন কথা হচ্ছিল, ওইখান থেকে মনে পড়ছে যে হুলপরির কথা, বুঝছো? এই, এখন আবার মেয়েরা কিছু বললো না যে ভাই আমরা কি পাবো। তারপর দেখো এই যে প্রকৃতি প্রত্যয়, প্রযোগ কৃতি প্রতিযোগ হয়, এটাও তো ইম্পর্টেন্ট না? ব্যাকরণটাকে ভাঙলে কি পাওয়া যায় বি আ ক্রিয়ন, তো এটা আমরা শুরুতেই বলছিলাম, এটা প্রত্যযোগের সাথে শব্দ, এখন এখানে দেখো কৃত প্রত্যয় আছে। তো দেখো এই হচ্ছে গিয়ে প্র্যাকটিসের কয়েকটা, এগুলো একটু মনে রাখবা। এবার চলে আসি আমরা বাংলা লিপিতে। তো ভারতীয় লিপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরস্থ লিপি। সো ব্রাহ্মী লিপি যেটা, এটার বিশেষত্ব কি আর খরস্থ লিপির বিশেষত্ব কি? ব্রাহ্মী লিপি দেখবো হচ্ছে বাম দিক থেকে শুরু হয়ে ডানে গিয়ে শেষ হয়, আর খরস্থ লিপি যেটা সেটা হচ্ছে তোমার ডান দিক থেকে শুরু হয়ে বামে গিয়ে শেষ হয়। তো আমরা যখন বাংলা লিখি বা ইংলিশ লিখি তখন আমরা কোন পাশ থেকে কোন পাশে গিয়ে শেষ করি? একটা লাইন বাম দিক থেকে, দেখো একটা পেজের বাম পাশ থেকে মার্জিন টেনে লেখা শুরু করে ডানে গিয়ে শেষ করে আবার সেকেন্ড লাইনে আসি, রাইট? তো এইটাই হচ্ছে তোমার এই যে বাংলা, হিন্দি, বাংলা, ইংরেজি, এগুলো হচ্ছে ব্রাহ্মী লিপির সাথে মিল আছে, ব্রাহ্মী লিপির এক্সাম্পল। কিন্তু খরস্থ লিপির এক্সাম্পলটা কোনটা? তোমরা কোরআন শরীফ পড়ছো না? অবশ্যই। কোরআন শরীফে আমরা কোন পাশ থেকে পড়া শুরু করি? বাম সাইডের থেকে পড়ি নাকি ডান সাইডের থেকে পড়ি প্রত্যেকটা লাইন? ডান সাইড। ডান সাইড থেকে পড়ি। তো এই যে ডান থেকে বাম দিকে যায় হচ্ছে গিয়ে তোমার খরস্থ লিপিটা, আরবি উর্দু এগুলা। তো এই যে দুইটা লিপি মনে রাখবা, একটা হচ্ছে ব্রাহ্মী, একটা হচ্ছে খরস্থ লিপি, এবং এই যে দুইটার যে ডিফারেন্সটা। তো বাংলা ভাষা হচ্ছে কোন লিপি থেকে আসছে বাংলা লিপিটা, বাংলা হরফগুলা? এটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে, মনে থাকে যেন। এবং আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের টোটাল আলোচ্য বিষয় হচ্ছে 4টা, ঠিক আছে? এখন কিভাবে 4টা আসে দেখো, তুমি যখন কোনো কিছু কনভে করতে চাও তখন তোমার কি কি প্রয়োজন হয়? একদম ইনিশিয়ালি হচ্ছে তোমার সাউন্ড বের হইতে হবে মুখ থেকে, তাহলে সাউন্ডের বাংলা নামটা হচ্ছে ধ্বনি, রাইট? ধ্বনি, ধ্বনি থেকে, ধ্বনি যেটা সেটারই, সেটা তো হচ্ছে সাউন্ড, কিন্তু লিখিত ফরম্যাটে ধ্বনিকে কি বলা হয় বলতো? বর্ণ। ধ্বনি যেটা সেটা লিখিত ফরম্যাটে হচ্ছে বর্ণ। এখন আমাকে বলো কোনটা সসীম কোনটা অসীম? ধ্বনি কি সসীম নাকি অসীম? ধ্বনি অবশ্যই হচ্ছে গিয়ে তোমার অসীম, কারণ যে কোনো ধরনের সাউন্ড হইতে পারে। কিন্তু বর্ণ হচ্ছে সসীম, বর্ণ ফিক্সড। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি বলতে পারবা? আচ্ছা, হুম? ভাই বর্ণমালা একটা। একটা। বর্ণমালা হচ্ছে একটা, কিন্তু বর্ণ হচ্ছে 50টা। ঠিক আছে, তো এই জন্য এগুলা মনে রাখতে হবে। বর্ণমালা মানে হচ্ছে আলফাবেট, আলফাবেট কিন্তু একটাই, কিন্তু লেটার বা বর্ণ হচ্ছে টোটাল 50টা। তো এই যে ধ্বনি আর বর্ণ সেম জিনিস, একটা সাউন্ড আর একটা হচ্ছে লিখিত ফর্মে। তো এটা থেকে কি গঠিত হয়? এটা থেকে গঠিত হয় শব্দ। বর্ণ দিয়ে বা ধ্বনি দিয়ে তো একটা শব্দ হয়, শব্দগুলো আবার তোমার
কিসে ব্যবহৃত হয়? কয়েকটা শব্দ যখন যুক্ত হয় একটা পূর্ণাঙ্গ কি হয়? বাক্য। বাক্য থেকে তারপরে আমরা কি কি আসে? একটা পরিপূর্ণ অর্থ আসে। তাহলে দেখো, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এভাবে গিয়ে আমাদের ভাষা বা আমাদের মিনিংফুল জিনিসগুলোকে আমরা কনভে করি একজন আরেকজনের কাছে। তো দেখো এই যে এখানে, এই জন্যই তোমার বাংলা ভাষা আলোচ্য বিষয় হচ্ছে চারটা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলা হয় তোমার ফোনোলজি। কি বলা হয়? ফোনোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শব্দতত্ত্ব, এটাকে ইংরেজিতে বলা হয় মরফোলজি। এটা আরো বেশি ইম্পর্টেন্ট। যে পরের তিনটা, সব মরফোলজি, সিমেন্টিক্স এবং সিনট্যাক্স, আর হচ্ছে লেক্সিকোগ্রাফি, এগুলো থেকে প্রচুর পরীক্ষা কোশ্চেন আসে। তো শব্দতত্ত্ব যেটা, এটারই আরেকটা অপর নাম আছে, সেটা হচ্ছে রূপতত্ত্ব। ইংরেজিতে কি বলা হয়? মরফোলজি। তো ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে একটা টপিক আছে না তোমাদের ইংলিশে, ভোকাবুলারি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটার বাংলা কি? এক কথায় প্রকাশ। বাংলাতে এক কথায় প্রকাশ আছে, ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। তো এই যে মরফোলজি, এটার মানে হচ্ছে কি? মরফোলজি মানে হচ্ছে যে দ্য সিস্টেম দ্যাট ডিলস উইথ দি ফরমেশন অফ ওয়ার্ডস। ওয়ার্ডের ফরমেশনের যে জিনিসটা, সেটাকেই বলা হয় মরফোলজি। আর এই যে বাক্যতত্ত্ব, এটার আরেকটা নাম হচ্ছে পদক্রম। এখন আমরা তোমাদেরকে যদি বলি যে পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবা? পদ কাকে বলে? পদ হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ, আর হ্যাঁ, শব্দ নর্মালি। শব্দ হচ্ছে ইন্ডিভিজুয়াল শব্দ। আর হ্যাঁ। বাক্যে যখন একটা শব্দ ব্যবহৃত হয় তখন সেটাকে পদ বলতে হয়, সেটাকে আর শব্দ বলা যায় না। তো এই জন্যই দেখো, বাক্যতত্ত্ব যেটা, সেটারই আরেকটা নাম হচ্ছে পদক্রম। মানে একটা বাক্য, পরিপূর্ণ বাক্য যেই কথা, আর কয়েকটা শব্দ যখন একটা বাক্যে ব্যবহৃত হয় বা পদক্রমটা যখন ঠিকঠাক হয়, তখন সেটা একই কথা। এই জন্য বাক্যতত্ত্ব বা পদক্রম এইভাবে রিলেট করে পড়বা, তাহলে দেখবার জীবনে ভুলবা না। কিন্তু তুমি যদি পড়ছো বাক্যতত্ত্ব অপর নাম পদক্রম, পদক্রম, 2 দিন পরে ভুলে যাবা যে আচ্ছা পদক্রম যে কিছু জানি পড়ছিলাম, শব্দতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব। কিন্তু এখন তুমি বুঝে ফেলছো যে রিয়েলিটি কি। এই জন্য আর কি এভাবে একটু পড়বা। আর এটার ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। তাহলে যদি এভাবে কোশ্চেন আসে, ফরমেশন অফ বা দ্য সিস্টেম দ্যাট ডিলস উইথ দি ফরমেশন অফ সেন্টেন্স, তাহলে সেটা কি হবে? সিনট্যাক্স। সেন্টেন্স বিল্ডিং এর সাথে যেটা রিলেটেড সিস্টেম, সেটাকে বলা হয় সিনট্যাক্স। ওয়ার্ড ফরমেশনের সাথে যেটা রিলেটেড, সেটা হচ্ছে তোমার মরফোলজি। আর যেটা মিনিং নিয়ে কাজ করে, অর্থ, সেটাকে বলা হয় সিমেন্টিক্স। আর আরেকটা পার্ট আছে যেটা তোমার এখন আলোচ্য বিষয়ের মধ্যে ধরা হয় না, সেটা হচ্ছে অভিধান তত্ত্ব। তো অভিধানের ইংরেজি নাম হচ্ছে, অভিধান তত্ত্বের ইংরেজি নাম হচ্ছে তোমার লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি। তো এখন ধরো তোমাদেরকে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞেস করি, এ পার্সন হু রাইটস ডিকশনারি, তাকে কি বলা হবে? যে ডিকশনারি লিখে, তাকে কি বলা হবে? Lexico বলো। lexicographer. রাইট, লেক্সিকোগ্রাফার। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা কে? বলতে পারবা? বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা, লেক্সিকোগ্রাফার কে? রামচন্দ্র বিদ্যাবগীশ। রাইট। আর ইংরেজি ভাষায় কে? মেবি স্যামুয়েল জনসন। স্যামুয়েল হ্যাঁ, জনসন। রাইট। তাহলে ইংলিশেরটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে কে? স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন। এবং বাংলা যেটা, সেটা হচ্ছে তোমার রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ। এই নামগুলো জাস্ট একটু মনে রাখবা, তোমাদের পরীক্ষা নিব তো, পরীক্ষাতে কোশ্চেন গুলো থাকবে। সো নেক্সট চলে আসি আমরা, এটা হচ্ছে ফোনোলজি। এটার ভিতরে কি কি টপিক অ্যাকচুয়ালি আলোচনা করা হয়? ফার্স্টেই দেখো যে বর্ণমালা এবং লিপি, এটা হচ্ছে এই ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। কারণ দেখো, ধ্বনি যে জিনিসটা, সেটা হচ্ছে সাউন্ড। এটা লিখিত ফরম্যাটটাই বর্ণ, তার মানে বর্ণ নিয়ে যে জিনিসগুলো থাকবে সেটা সব ধ্বনিতত্ত্বের মধ্যেই পড়বে। বর্ণবিন্যাস, অক্ষর বিন্যাস, উচ্চারণ, উচ্চারণ তো ধ্বনির সাথে রিলেটেড। বানানের নিয়ম, সেটাও কিন্তু ধ্বনির সাথে রিলেটেড। সন্ধি, সন্ধি শব্দের অর্থই কি বলতো? সন্ধি শব্দের অর্থ কি? ধ্বনির মিলন। রাইট, ধ্বনির মিলন। তাহলে এটা অবশ্যই ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। নত্যবিধান, সত্যবিধান, এটা জাস্ট দুইটা বর্ণর ব্যবহার নিয়ে কাজ করে, একটা মূর্ধন্য ণ, আর একটা হচ্ছে মূর্ধন্য ষ। তাহলে এটাও অবশ্যই কিসে? ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়, কারণ এটা দুইটা বর্ণ জাস্ট। এবার আসো শব্দতত্ত্বে। এখানে দেখো এই যে যোজক, যোজক মানে হচ্ছে কানেক্টরস, তারপরে বচন, তারপরে তোমার লিঙ্গ, উপসর্গ,
অনুসর্গ। তো উপসর্গ কি শব্দের সাথে যুক্ত হয়, শব্দের শুরুতে যুক্ত হয়। বচন কি একটা শব্দের এই যে এক বচন বহু বচন, যেমন টা টি এটা হচ্ছে এক বচন, গুলো বহু বচন। তারপরে লিঙ্গ যেমন একটা শব্দের পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিব লিঙ্গ। তারপরে তোমার অনুসর্গ, অনুসর্গ মানে হচ্ছে প্রেপোজিশন অ্যাকচুয়ালি। পদ এবং পদ নির্মাণ প্রক্রিয়া, তো পদ কি একটা বাক্যের ভিতরে শব্দগুলাকে তো শব্দতত্ত্বের ভিতরে পড়ছে, এই জন্য মানে পদ নির্মাণ প্রক্রিয়া সেক্ষেত্রে শব্দতত্ত্ব। কিন্তু যদি বলি যে পদক্রম, তখন কিন্তু সেটা আবার রূপতত্ত্বের মধ্যে বাক্যতত্ত্বের মধ্যে পড়ে যাবে। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় তো অবশ্যই শব্দের সাথে রিলেটেড। দ্বিরুক্ত শব্দ, দুইবার যে শব্দগুলো উচ্চারিত হয় বা দুইবার যেটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয়। এটা একটা নাম হচ্ছে শব্দ দ্বৈত। তারপরে সমাস, বিভক্তি, ক্রিয়ার কাল। তো এই যে দেখো সমাসও কি শব্দ, শব্দকে তোমার অনেকগুলা শব্দকে একপদীকরণ করে আর কি। ঠিক আছে। সিংহ চিহ্নিত আসনকে বলা হচ্ছে কি সিংহাসন। মহান যে নবী তাকে বলা হচ্ছে মহানবী। বিভক্তি কি শব্দের সাথে যুক্ত হয়। যেমন একটা বিভক্তি তোমাদেরকে জিজ্ঞেস করি, দেখি পারো কিনা। সেটা হচ্ছে জেলে নদীতে মাছ শিকার করে। জেলের নিচে আন্ডারলাইন, এটা কোন কারকে কোন বিভক্তি, লিখেই দিই, তাই না? জেলে নদীতে মাছ শিকার করে, জেলের নিচে আন্ডারলাইন, এটা কোন কারকে কোন বিভক্তি? কর্তা সপ্তমী। এটা কর্তা সপ্তমী। কর্তা তো ঠিক আছে, কাজ করতেছে তাই। কর্তা এটা শূন্য বা প্রথমা, কারণ এখানে দেখো তার নামই হচ্ছে জেলে। এমন তো না যে আমি বলছি জলে, জল হচ্ছে একটা শব্দ সেখানে এ বিভক্তি যুক্ত করছি, এরকম তো না। ওর নামই হচ্ছে জেলে, এখানে তো কোনো বিভক্তি যুক্ত হয় নাই। দেখো বিভক্তি কি যুক্ত হয়েছে এখানে। জেলে মানে কি যে জেলে, জেলেরা নদীতে মানুষ, যারা আর কি নদীতে মাছ শিকার করে তাদেরকে জেলে বলা হয়। বুঝতেছো যে তোমাদেরকে কিভাবে কোশ্চেন করে আটকে দিতে পারে টিচাররা। তুমি তো কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে চলে আসবা। ওই কর্তায় সপ্তমী সেটা থাকবে ক নম্বর অপশনে, কর্তায় শূন্যটা থাকবে ঘ নম্বর অপশনে। যাতে করে এটা পরে দেখো, আগে ক দেখেই ফটাফট বৃত্ত পার করে চলে আসবা। বাসায় এসে দেখবা যে এই কি দাগালাম আমি। বি কেয়ারফুল। সবাই কি বুঝছো এখানে বিষয়টা কি? কোনো বিভক্তি যুক্ত না থাকা মানে কি সেটা শূন্য বা প্রথম বিভক্তি। আর যদি এ অন্তস্থ তে এইগুলা যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় সপ্তমী। তো ওই যে এ দেখছে না জেলে, ওই জন্য সপ্তমী বলছে। আর এখানে কিন্তু কোনো এটা বিভক্তি না, এটা এমনিতেই তার নামই এটা, এটা কোনো বিভক্তি না। যদি এরকম হতো যেমন জল, জল এটা হচ্ছে শূন্য বিভক্তি, কিন্তু যখন বললাম জলে মানে জলের ভিতরে, তাহলে এই জন্য হচ্ছে তোমার সেখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু এখানে তো আর সেটা নেই, এখানে নামটাই জেলে। ক্লিয়ার সবাই? বলো। জি ভাইয়া। ওকে। আর ক্রিয়ার কাল এটাও পড়াবো তোমাদেরকে, মানে এখানে যা যা টপিক দেখতেছো না, এই যে এখানে বললাম এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক তোমাদেরকে আমি এখানে পড়াবো বাংলা লেকচারের মধ্যে এ টু জেড। তারপর চলে আসো তোমার বাক্যতত্ত্ব বা পদক্রম। প্রবাদ, প্রবচন, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, যতি, ছেদ বা বিরাম চিহ্ন। এটা এটা আবিষ্কার করছে কে বলো তো? বাংলা ভাষায় যতি যেমন কমা, দাঁড়ি, সেমিকোলন এগুলোকে আবিষ্কার করছে কে? ঈশ্বরচন্দ্র। রাইট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কোন বইতে সর্বপ্রথম এই যে এই জিনিসগুলাকে ব্যবহার করেন, জ্যোতি বা বিরাম চিহ্ন গুলাকে ব্যবহার করেন সর্বপ্রথম কোন বইটাতে? বইটার নাম কি? সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, পংশ বিংশতি। ঠিক আছে, মনে থাকে যেন বেতাল পঞ্চবিংশতি। কত সালে? 1847 সালে। এই যে এখন যেগুলো বলতেছে না, এই সেম কোশ্চেন কিন্তু ফার্দার বিভিন্ন টপিক পড়াইতে গেলে তখন কিন্তু জিজ্ঞেস করব, তখন কিন্তু পারতে হবে। এখন তো ইনিশিয়ালি সবকিছু একদম বেসিক থেকে ডিটেলসে আলোচনা করে বলতেছি, তখন কিন্তু জিজ্ঞেস করব, পারতে হবে মাঝে মধ্যে ক্লাসে। তারপর দেখো কারক, বাচ্য, উক্তি, পদ পরিবর্তন এগুলো সব হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রমের বিষয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। এবং অর্থতত্ত্ব হচ্ছে কি সেমেন্টিক্স, যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, মুখ্যার্থ এবং গৌণার্থ। এবং এই শব্দগুলোর সাথে দেখো অর্থ শব্দটা থাকে, সমার্থক, বিপরীতার্থক, মুখ্যার্থ, গৌণার্থ। তো অর্থতত্ত্ব থেকে পরীক্ষায় তেমন কোশ্চেন আসে না, লেস ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট বাক্যতত্ত্ব থেকেও আসে না, আসলে আসতে পারে এই যে শব্দতত্ত্ব
আর হচ্ছে তোমার ধ্বনিতত্ত্ব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধ্বনিতত্ত্ব, বিশেষ করে সন্ধি নত্য সত্য বিধান, এটা। তারপর অক্ষর বিন্যাস বর্ণ বিন্যাস, এই দুইটা। ঠিক আছে, যে বর্ণ বিন্যাসটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানের ভিতরে তোমার ধরো এই যে ক্রিয়ার কাল, তারপরে প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ উপসর্গ, এগুলো একটু ইম্পর্টেন্ট, জাস্ট, এছাড়া তেমন কিছু না। এবার চলে আসো মুখ্যার্থ জিনিসটা কি আর গৌণ অর্থ জিনিসটা কি। মুখ্যার্থ মানে হচ্ছে যে মূল যে শব্দটা এবং যে অর্থটা দেয় সেটা। যেমন দেখো, আমি বীজগণিতের সূত্র পড়ি, মানে এখানে সূত্র বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এক্স্যাক্টলি যেটা সূত্র সেটাকে বোঝানো হচ্ছে। দেখি পারো কিনা সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো তো? a plus b whole square minus 2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ভুলে গেছো? এ প্লাস a বি ইন্টু plus এ b মাইনাস বি। a plus b into a minus b। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সহজটাই জিজ্ঞেস করছি। তারপর দেখো, এই যেই এখানে সূত্র বলতে অ্যাকচুয়ালি এই সূত্রকেই বোঝানো হয়েছে। এই কি হলো আবার, মিউট করো। আর এখানে দেখো এই যে অর্ধচন্দ্র, এটা মানে কি? অর্ধেক চাঁদ, তাই না? কিন্তু দেখো, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু গৌণ অর্থ আছে, মানে ভিন্ন অর্থ আছে। সেটা কি দেখো, আমি তুমি একই সূত্রে গাঁথা। এখানে সূত্র বলতে কি এই বীজগণিতের সূত্র বুঝাইছে নাকি অন্য কিছু বুঝাইছে? এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে হচ্ছে এটা। সুতো কি বুঝাইছে? সুতো? সুতা রিলেশন ভাই। এখানে রিলেশন বুঝাইছে। ঠিক আছে, একই সূত্রে গাঁথা, সুতা না। আর এই যে দেখো, এই যে অর্ধচন্দ্র বললাম না, এটার গৌণ অর্থ মানে হচ্ছে গলা ধাক্কা, এটা বাগধারাতে অনেক সময় আসে। অর্ধচন্দ্র মানে কি? গলা ধাক্কা। কারণ অর্ধচন্দ্র যখন বোঝায়, তার মানে গলা ধাক্কা দিতে গেলে মানুষের এই যে হাতের শেপটা এভাবেই তো গলার দিকে ধাক্কা দেয়, তাই না? অর্ধেক চাঁদের মতো হয়, এখান থেকে আসছে আর কি। তো এই হচ্ছে বিষয়। এখন চলে আসো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আবিধানিক শব্দক্রম। তো সাধারণত আমরা যেটা ভাবি, যে সাধারণত বর্ণানুক্রমটা এরকম হবে: সরাসরি হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ক খ গ, এভাবে করে চন্দ্রবিন্দু শেষ পর্যন্ত। বাট রিয়েলিটি অ্যাকচুয়ালি এরকম না। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমটা হচ্ছে এরকম: সরসরা থেকে শেষ পর্যন্ত ঠিকই আছে, সরসরা হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও, এই পর্যন্ত নর্মাল আছে, কোনো ঝামেলা নাই। এখন এরপরেই হওয়া উচিত ছিল কি? এরপরে হওয়া উচিত ছিল হচ্ছে তোমার হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলা, মানে ক খ। কিন্তু দেখো, এই স্বরবর্ণের পরে কিন্তু ক খ শুরু হয় না। স্বরবর্ণের পরে শুরু হয় হচ্ছে গিয়ে তোমার এই যে চিহ্নগুলা, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এগুলো আসবে। এরপরে শুরু হবে গিয়ে ব্যঞ্জন বর্ণের মধ্যে ক। ক থেকে শুরু হয়ে কিন্তু আবার খ হবে না, ক থেকে শুরু হয়েই চলে আসবে ক্ষিয়, এরপরে আসবে খ। এভাবে করে যেতে যেতে আবার দেখো ড, তারপরে ঢর, ঢ, তারপরে ঢর, ত এর পরে কিন্তু থ না, ত এর পরে হচ্ছে খণ্ডোত্তর গুলা শব্দ। এরপরে যে অন্তস্থ, অন্তস্থ জয়ের পরে হচ্ছে অন্তস্থ, অন্তস্থর পরে কিন্তু র না। তাহলে দেখো কয়েকটা জায়গা জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। প্রথমে কি আসবে? স্বরবর্ণগুলো আসবে। এরপরে কে আসবে বলো? এই যে চিহ্ন, যেগুলা চিহ্ন রূপ, যেগুলা অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। এরপরে কে আসবে? ক। তারপরে কে আসবে? হিয়। এরপরে আবার সিরিয়ালি গিয়ে তোমার এই যে দেখো ড ঢর, ড ঢর, তারপর হচ্ছে তোমার আবার ঢ ঢর, এই দুইটা। তারপর ত, তারপরে খণ্ডত্ব। এরপরে আবার এই যে অন্তস্থ, সরি, এই যে এখানে লিখছি অন্তস্থ জ, তারপর অন্তস্থ। তো এই হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্রমটা। তো এইটুকু জাস্ট মনে রাখলে হয়ে যায়। তো এখন বলে এটা মনে থাকবে না, প্রথমে স্বরবর্ণ, তারপর চিহ্ন, তারপরে ক এর পরে ক্ষিয়, তারপরে হচ্ছে তোমার ড এর পরে ঢর, ঢর পরে ঢর, ত এর পরে খণ্ডত্ব, অন্তস্থ জ এর পরে অন্তস্থ। ক্লিয়ার সবাই? বলো। জি। যদি ক্লিয়ার হও তাহলে এখানে উত্তর করো। নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফল, এর মধ্যে কোনটা সর্বপ্রথম পাবা তুমি? এক নম্বরে কোনটা পাবা? নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফল। নাইফল। নাইফল আগে হবে রাইট, নাইফল আগে। তারপরে 2 নম্বরে নাটাফল। নাটাফল। 3 নম্বরে, নারকেল। নাশপাতি 3 নম্বর হচ্ছে নারকেল। কেননা দেখো এই যে র হচ্ছে স এর কিন্তু আগে, ঠিক আছে? হ্যাঁ তাহলে নারকেল এবং 4 নম্বরে নাশপাতি। তাহলে এই হচ্ছে গিয়ে সিকোয়েন্স। এখানের গুলা দেখো, এখানের গুলা তো যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন থাকলে হচ্ছে তোমরা এটাকে ভাঙবা। যেমন শ্রু, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? তালব্য র, আর এটা হচ্ছে কি রস্য উ, ঠিক আছে? এটাকে ভাঙো এবার। এটা হচ্ছে তালব্য
র, নিচের দিকে যেহেতু তেমন এটা হচ্ছে দীর্ঘ উ, ঠিক আছে। এটা হচ্ছে কি ক যোগ মূর্ধন্য ষ, কিওকে বাংলা পাওয়া যায় কি ক যোগ মূর্ধন্য ষ। এটা কি ন যোগ ড, আর এটাকে বাংলা পাবো হচ্ছে আমরা ন যোগ ম। তো আমাকে বলো সর্বপ্রথম তোমরা কোন যুক্ত ব্যঞ্জনটাকে খুঁজে পাবা? কিউ। কিও, কারণ এটা হচ্ছে তোমার ক যোগ মূর্ধন্য ষ আছে তাই। এরপরে 2 নম্বরে কোনটা পাবা? বলো। সর্বপ্রথম পাবা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, ক্ষীয়, এটা। হ্যাঁ, অর্থাৎ ক্ষীয়। এরপরে কোনটাকে পাবা? নয়ড, রাইট, এটা পাবা 2 নম্বরে। তারপরে কোনটাকে পাবা? নয়ম, রাইট। এরপর হচ্ছে তোমার এই যে স্বর ও রস্য, স্বর ও দীর্ঘ, তাহলে কোনটাকে পাবা? স্বর, রস্যু, হ্যাঁ, কারণ এখানে রস্যুর পরেই তো দীর্ঘ আসবে, তাহলে এটা হচ্ছে 5। তো দেখো 1 2 3 4 5, এই হচ্ছে সিকোয়েন্স। তো এখন সবাই কি বুঝতে পারছো জিনিসগুলো কিভাবে হচ্ছে, আবিধানিক শব্দক্রম গুলা? সবাই কি ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। ওকে। সো যদি বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটার উত্তর করো দেখি। আবিধানিক অনুযায়ী বা অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক? কোনটা সঠিক আকারে দেওয়া আছে? এই ধরনের কোশ্চেন থাকলে শুরুতেই অ্যান্সার খুঁজতে যাব না। এই ধরনের কোশ্চেন কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সলভ করতে হয়, যেখানে টাইম সেভ করতে হয়। তোমাকে এখানে দিছে, তুমি এটাকে সলভ করতে হবে, ইটস কাইন্ড অফ ম্যাথমেটিক্স, কারণ তুমি নিয়মটা জানো অলরেডি। প্রথমটা দেখো যে ঠিক আছে কিনা। পাওয়া, গাং, গা, প এর শব্দগুলো কি আগে আসবে গ এর? বলো। গ এর আগে, আমাকে বলো প দিয়ে যেটা পাওয়া, এটা কি গ এর দেওয়া এটা শব্দগুলোর তিন আগে আসবে নম্বরটা কিনা? না? হুম, আসবে না, ইম্পসিবল। আবার এখানে দেখো গাং, গা, গাঙ্গ এর মাঝখানে পাওয়া, তো গ এর গুলা শেষ না হইতে কি পাওয়া মাঝখানে চলে আসবে? এটা হয়? না, তাহলে এটাও বাদ। লাস্টেরটা দেখো, গাং ঘি লাস্টের পাওয়া হচ্ছে গাঙ্গ, এখানে দেখো গাং ঘি, এখানে এই মাঝখানে আবার পাওয়া ঢুকেছে, তাহলে এটাও হবে না। তাহলে অপশন থাকেই মাত্র একটা, এটাই সঠিক উত্তর। তো এইভাবে সি দেখো খুব নাম্বার, অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায়। আর এখানে সিকোয়েন্স দেখি আমরা, গাং অনুসারেরটা, তারপর দেখো গাং চন্দ্রবিন্দুরটা, এরপর মানে আমরা বলছিলাম শুরুতেই কিন্তু স্বরবর্ণ, তারপরে কিন্তু এই যে চিহ্নগুলা, তাহলে গ দিয়া শুরু হয়েছে, এরপরে চিহ্নগুলারটা এই যে অনুস্বার, তারপরে চন্দ্রবিন্দু, এরপরে আবার এই যে ব্যঞ্জন বর্ণ গায়ের পরে উগাঙ্গ, তাহলে এটা 3 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 1 নম্বরে, বোঝা যাচ্ছে। এরপরে গ এর সবগুলো শেষ, এরপরে পাওয়া, অ্যান্সার পেয়ে গেছো। বুঝছো সবাই? জি। ওকে। এটা বলো দেখি পারো কিনা। এটা পারলে বুঝবো যে তোমরা সব বুঝছো। অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণক্রমটি সঠিক? 4 নাম্বার, ওকে, 4 নম্বর। আই থিংক তোমারটা তিন কারেক্ট। হুম, না, 4 নম্বরটাই কারেক্ট। দেখো আমরা প্রথম থেকে যাই আগাই। এখানে ঘুটা, ঘুটনি, ঘুঘু, ঘুঙ্গুর, এটা ঠিক আছে সবকিছুই, কিন্তু আমাকে একটা জিনিস বলো, এই যে ঘুটা আগে নাকি ঘুটনি আগে? ঘুটাতে হচ্ছে ঘুট, এরপরে আকার যুক্ত হয়েছে, আর ঘুটনিতে কিন্তু ঘুট, তারপরে কিন্তু কিছু যুক্ত হয় না, তাহলে কোনটা আগে আসবে? ঘুটনে, ঘুটনি আগে আসবে, যেটাতে তোমার কোনো আকার উকার যুক্ত হয় না সেটা আগে আসে, যেটা খালি সেটা আগে আসে, তারপরে আকার উকার দিয়ে বর্ণগুলো শুরু হয়। তাহলে এখানে যেহেতু আকার আছে সেকেন্ড এর সাথে, তাহলে এটা আসবে পরে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা কিন্তু ভুল। আবার এখানে দেখো ঘুঘু, ঘুটা, তাহলে ঘুঘু কিভাবে আসে? আমার এখানে চিহ্ন আছে, আমার ঘুটনি আছে, এগুলো আসলে আগে আসবে, তাই না? তাহলে এটাও বাদ। আবার দেখো ঘুঘু, ঘুঙ্গুর, ঘুটা, ঘুটনি, তো এখানে চিহ্নগুলোকে আমি পিছনে কিভাবে দেবো? চিহ্নগুলো আমার আগে আসবে, কেননা ঘুয়ের উপরেই দেখো এই যে এখানে ঘুটি, ঘুটনি, ঘুটা, এরপরে দেখো কি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা আগে আসবে, তাহলে এটাও ভুল। কিন্তু এটা দেখো ঘুটনি চিহ্নটা আগে আসছে, তারপর চিহ্নটা 2 নম্বরটা, এই যে আকার সম্বলিত, এটা 2 নম্বরে গেছে, ঘুঘু 3 নম্বরে, ঘুঙ্গুর 4 নম্বরে। তাহলে 1 2 3 4 একদম সিকোয়েন্স ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর। বুঝতে পারছি। So, এই হচ্ছে গিয়া কিন্তু ভাই কোশ্চেন এক এগুলো নাম্বার কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। এক নাম্বারটা একটু আবার বলেন। আচ্ছা, 1 নম্বরটার ভিতরে দেখো তোমার
এখানে কি আছে, ঘ আছে, তারপরে রস্যকার আছে, তারপরে ট আছে, ঠিক আছে। আচ্ছা, ট এর আগে কিন্তু এই যে রস্যকারের আগে কিন্তু চিহ্ন, এই চিহ্ন আসছে, তারপর ট, এরপরে আকার। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা সিকোয়েন্স প্রথমটার। আর 2 নম্বরটা সিকোয়েন্সটা কি, ঘ, তারপর তোমার রস্যকার, তারপরে তোমার চিহ্ন, তারপর দেখো ট। এখন আমাকে বলো এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে, এই যে শুধু টয়েরটা নাকি টয়ের আকার সহ যেটা সেটা, মানে এটা হচ্ছে ট আকারটা, এটা হচ্ছে শুধু ট, কোনটা আগে আসবে? 2 নম্বরটা। 2 নম্বরটা আগে আসবে। তো এখানেই তো এই যে গুট, এটা 1 নম্বর। বলবো যে ভাই নি তো আছে, তো নি তো 3 নম্বর পদ, তো আমার তো মাঝখানেই আমি দেখতেছি ঘুটা পরে চলে গেছে। মাঝখানে যেহেতু সে পরে চলে গেছে, তাহলে মাঝখানে যেটা আগে আসবে সেটাই আগে আসবে, ঘুট আগে আসবে। ঘুট আগে না ঘুটা আগে? অবশ্যই ঘুট আগে। নি তো হচ্ছে 3 নম্বর পদ, সেটা নিয়ে আমরা আরো পরে কনসিডার করবো। এই যে মানে মাঝখান দিয়ে সবগুলা শেষ হওয়ার পরে গিয়ে আমরা 3 নম্বরে যাব। এখানে তো মাঝখান দিয়ে শেষ হওয়ার আগেই এটা একে এটা দুইতে। কথা বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে। সো এই হচ্ছে গিয়ে তোমাদের মানে আবিধানিক শব্দক্রম বা আবিধানিক শব্দ বাছাই। এখান থেকেও অলমোস্ট এভরি ইয়ারই একটা একটা কোশ্চেন থাকে। আর এগুলা তোমাদেরকে শিখতে হবে। অনেকেই ভাবে যে হচ্ছে একটা ওভারঅল প্রিপারেশন, মোটামুটি বাংলার উপর প্রিপারেশন নিয়ে আমি ভালো একটা পরীক্ষা দেবো, দিন শেষে এটা হয় না। তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও বা অ্যাজ এ সেকেন্ড টাইমার, তোমাদের এটা রেসপন্সিবিলিটি যে সবকিছু জেনে বুঝে প্রিপারেশনটা নেওয়া, কোথাও যাতে কোনো গ্যাপ না থাকে, তাই না? কারণ সেকেন্ড টাইমারদের উচিত হচ্ছে যে টার্গেট করবো যে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লাগবে, আমি জাহাঙ্গীরনগরে টপ করবো, আমার বিউপি লাগবে, আমি বিউপিতে টপ করব, সাবজেক্ট পাবোই, এভাবে প্রিপারেশন নিতে হবে। তো এই জন্য কোনো কিছু বাদ দিতে দেওয়া যাবে না। ফার্স্ট টাইম কি কি ভুল করছো না করছো সেটাকে এখন শুধরে নিতে হবে, আর সবকিছু ডিপ লেভেলে প্রিপারেশন নিতে হবে। আর এমন ভাবে পড়বা যেন এটা তোমার ফিউচারে জব লাইফে হেল্প করে। এই যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু চাকরিতেও আসে না। তুমি দেখো যে কোনো চাকরির কোশ্চেন খুলে এই জিনিসগুলো পাবা। তো ডিটেলসে যখন পড়বা তখন তোমার অ্যাডমিশনও হয়ে যাবে, তোমার জবও হয়ে যাবে, প্লাস তুমি নিজে দেখবা যে সবকিছুর মধ্যে আলাদা একটা কনফিডেন্স পাচ্ছ যে না এবার পারবো ইনশাল্লাহ। ওকে। আর এগুলা কিন্তু এই টপিকগুলো প্রত্যেকটা টপিক কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছে বিদেই আমি তোমাদেরকে পড়াচ্ছি। আমার এক একটা ক্লাস এক একটা এমসিকিউ ক্যারি করে। তো কোনো ক্লাস মিস করবে না। দেখা গেছে একটা ক্লাস মিস করছো, সেই ক্লাস থেকেই একটা দুইটা এমসিকিউ চলে আসলো পরীক্ষাতে, তার মানে একটা মার্ক। তো বি কেয়ারফুল, সবগুলা ক্লাস অ্যাটেন্ড করবা, আর এখন থেকে ভালোভাবে প্রিপারেশন শুরু করবা। আর আমি রেগুলার ক্লাস নিব।